সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের সবাইকে অর্থনীতির একটি ক্লাসে। বলা যেতে পারে এই একটি ক্লাসে বদলে দিতে পারে তোমার আর অল্প ১ থেকে ২ দিন পরে সংঘটিত হতে যাওয়া এসএসসি পরীক্ষার অর্থনীতি বিষয়টার উপরে যা আসবে এমসিকিউতে তোমাকে অনন্য, অদম্য করে তুলতে পারে এই একটি ক্লাস। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসটিতে। আজকের ক্লাসে আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করব এসসি ২৬ ব্যাচের অর্থনীতি নিয়ে, এবং আমরা মাত্র ১ থেকে ১ ঘন্টা ১০ মিনিটের মধ্যে ১২০টির কাছাকাছি এমসিকিউ আলোচনা করব, এবং ইনশাআল্লাহ এখান থেকেই এই ১২০টি এমসিকিউর মধ্যে থেকেই তুমি ইনশাআল্লাহ নিশ্চিতভাবে ৩০টি এমসিকিউ কমন পেয়ে যাবে অন্ততপক্ষে প্রত্যেকটা বোর্ডে। আমি জানি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা মুচকি মুচকি হয়তো হাসছো, কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরাও ইনশাআল্লাহ বেশ ভালো একটি সংখ্যায় তোমরা কমন পাবে আজকের এই ক্লাসটা থেকে। আজকের এই ক্লাসে একেবারে শর্টকাটে, একেবারে দ্রুততার সাথে যেভাবে কথা বলছি এখন, পুরো ১ ঘন্টা ১০ মিনিট এইভাবেই দ্রুততার সাথে আমরা শেষ করব ১২০টা এমসিকিউ, এবং ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে নিশ্চয়তা দিয়ে বলা যায়। এবং এই এমসিকিউ গুলোর সাথে সাথে আমি তোমাদেরকে প্রতিটা অধ্যায় থেকে সৃজনশীলে কোন জায়গাটা আসবে, তুমি কোন জায়গাটা পড়লেই ইনশাআল্লাহ সৃজনশীল প্রশ্ন কমন পড়বেই, সেটাও বলে দেব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ফাইনাল টাচের অর্থনীতির ক্লাস। আর এই পুরো ক্লাসে আমি তোমাদের সাথে থাকবো। আমার নাম মবিন মজুমদার, পড়ালেখা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে। আর আজকের ক্লাসে তাই তো কথা হবে অর্থনীতি সম্পর্কে নবম দশম শ্রেণীর এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য। চলো আজকের এই ক্লাসে প্রতিটা অধ্যায় থেকে, অর্থাৎ আমাদের এসএসসি পরীক্ষাতে যেই অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব, এবং প্রতিটা উত্তর কেন সেটা হয়েছে সেটা জানবো। তারা শিক্ষার্থীরা চলো শুরু করি। তবে তার আগে একটি কথা বলে রাখা দরকার, এই ভিডিওটি অবশ্যই তোমার পাশে যে শিক্ষার্থীরা বসবে তার সাথেও, অর্থাৎ তোমার বন্ধুর সাথে, বান্ধবীর সাথে শেয়ার করে নিতে ভুলবে না। এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিবে আমাদের এই শিখর ইউটিউব চ্যানেলটি। তাহলে চলো শুরু করি। একেবারে শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি, অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, অধ্যায় ২। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে সেটা দেখে চলো। প্রথমেই আমাদেরকে প্রশ্ন করেছে কোনটা উৎপাদিত সম্পদ। কোনটা উৎপাদিত সম্পদ তোমার নিশ্চয়ই মনে আছে। উৎসের ভিত্তিতে, খুব দ্রুত কথা হবে, উৎসের ভিত্তিতে বা উৎপত্তির ভিত্তিতে, উৎসের বা উৎপত্তির ভিত্তিতে আমরা সম্পদকে ভাগ করেছি ৩টা ভাগে। আমরা সম্পদকে ভাগ করেছি ৩টা ভাগে। তোমার মনে আছে প্রথমেই প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ, নদ নদী খাল বিল হাওর পাওর পাহাড় পর্বত যা কিছু আছে সবকিছু প্রাকৃতিক সম্পদ। নদ নদী খাল বিল এগুলোই প্রাকৃতিক সম্পদ। এরপর তুমি পড়েছো মানবিক সম্পদ। মানবিক সম্পদ অর্থাৎ যেগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, যেমন এখানে দেখো শারীরিক যোগ্যতা, এটা একটা মানবিক সম্পদ। এটা একটা মানবিক সম্পদ। সাংগঠনিক ক্ষমতা, এটা একটা মানবিক সম্পদ। খনিজ সম্পদ, এটা প্রকৃতিতে পাওয়া যায়, এটা প্রকৃতিতে পাওয়া যায়, এটা প্রাকৃতিক সম্পদ। লাস্টে বলেছিলাম কিন্তু উৎসের ভিত্তিতে বা উৎপত্তির ভিত্তিতে সম্পদকে ভাগ করেছে ৩ ভাগে। উৎসের ভিত্তিতে বা উৎপত্তির ভিত্তিতে সম্পদকে ভাগ করেছে ৩ ভাগে। লাস্টে তাহলে আছে আমাদের উৎপাদিত সম্পদ। আমাদের উৎপাদিত সম্পদ, এটা ৩ নম্বরে। তাহলে বোঝাই যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান উৎপাদিত সম্পদ। শিক্ষা প্রতিষ্ঠান উৎপাদিত সম্পদ। যদি তোমাকে প্রশ্ন করে আরেকটি উৎপাদিত সম্পদের উদাহরণ দাও, তুমি বলবা স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্র এটাও একটা ভাইয়া উৎপাদিত সম্পদ। এটাও একটা উৎপাদিত সম্পদ। তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন এখান থেকে প্রশ্ন আসবে। হয়তো জিজ্ঞেস করবে নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ, অথবা জিজ্ঞেস করবে নিচের কোনটি মানবিক সম্পদ, অথবা জিজ্ঞেস করবে নিচের কোনটি উৎপাদিত সম্পদ। প্রকৃতিতে পাওয়া গেলে প্রাকৃতিক, মানুষের মধ্যে থাকলে মানবিক, আর যদি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যকেন্দ্রের মতো হয় তাহলে উৎপাদিত সম্পদ। সামনে এরপরের প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী এ যাবৎ পর্যন্ত দেশে
কতটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? আমরা প্রত্যেকে জানি ২৮টা গ্যাস ক্ষেত্র। মুখস্থ উত্তর ২৮টা গ্যাস ক্ষেত্র। ২০২০ অনুযায়ী অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী এখন পর্যন্ত দেশে ২৮টা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সামনে প্রাকৃতিক পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য একটা দেশে কতটুকু বনভূমি থাকা প্রয়োজন? একটা দেশে কতটুকু বনভূমি থাকা প্রয়োজন? একটা দেশে ২৫ ভাগ, একটা দেশে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে সেটুকু নেই। আমরা জানি বাংলাদেশে বনভূমির সংখ্যা ২৫ ভাগের থেকে কম। কিন্তু তারপরও বাংলাদেশের বনভূমিকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের বনভূমিকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। বনভূমিকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? কোনটা আমার পরীক্ষায় দিবে? পরীক্ষায় দিবে ম্যানগ্রোভ বনটা। পরীক্ষায় দিবে ম্যানগ্রোভ বন, বা আমাদের যে বনটা সমুদ্রের তীরে অবস্থিত। ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? সমুদ্রের তীরে। এই ম্যানগ্রোভ বন আবার প্রাকৃতিক আছে, কৃত্রিম আছে। প্রাকৃতিক আছে, কৃত্রিম আছে। প্রাকৃতিক ম্যানগ্রোভ বনটা আসার সম্ভাবনা বেশি। আমরা জানি সুন্দরবন প্রাকৃতিক ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত? আসতে পারে, আসতে পারে। সুন্দরবনটা কোথায় অবস্থিত? আসতে পারে। তুমি মাথায় রাখবা, তুমি মাথায় রাখবা সুন্দরবনের বাঘ, সুন্দরবনের বাঘ সাঁতারে, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। এটা মনে রাখলে কি হবে? দেখো না, এটা যদি তুমি মনে রাখো, সুন্দরবনের বাঘ, বাঘে বাঘের হাট, বাঘে বাঘের হাট, সাঁতারে সাতক্ষীরা, সাঁতারে সাতক্ষীরা, খু খু, খুতে খুলনা, খুতে খুলনা, বতে বরগুনা, পটুতে পটুয়াখালী। তাহলে প্রাকৃতিক যে ম্যানগ্রোভ বনটি আছে বাংলাদেশে, যেটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, নাম তার সুন্দরবন, অবস্থান করছে বাগেরহাটে, সাতক্ষীরাতে, খুলনা, বরগুনা, পটুয়াখালীতে। হয়ে গেল। এর পাশাপাশি আমাদের রয়েছে জলাভূমির বন। জলাভূমির বন কোথায় অবস্থান? মুখস্থ করতে হবে। একই সাথে আমাদের জলাভূমির বনের পাশাপাশি শালবন কোথায় অবস্থিত? এগুলো যদি একটু দেখতে পারো তাহলেই হবে। মোট ৫টা ভাগে ভাগ করেছে। সামনে আসো, বাংলাদেশে পানির উৎস। বাংলাদেশের পানির উৎস প্রধানত কয়টা? আমি জানি আমাদের দেশে পানি পাই খাল, বিল, নদী, পুকুর, এগুলো থেকে আমরা পানি পাই। খাল, বিল, নদী, পুকুর, এগুলো থেকে পানি পাই। আমরা পানি পাই বৃষ্টি থেকে, আমরা পানি পাই বৃষ্টি থেকে, আমরা পানি পাই ভূগর্ভস্থ থেকে, ভূগর্ভস্থ থেকে। তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশের পানির উৎস, বাংলাদেশের পানির উৎস ৩টা। বাংলাদেশের পানির উৎস ৩টা, পানির উৎস ৩টা। সামনে আসো। এরপর পাউরুটি কোন ধরনের দ্রব্য? পাউরুটি, পাউরুটি এটা কি অবাধ লভ্য? অবাধ লভ্য দ্রব্য হচ্ছে সেটাই যেটা অবাধে পাওয়া যায়। যেমন যেমন হচ্ছে ভাই বাতাস সহজে পাওয়া যায়, অবাধে পাওয়া যায়। বাতাস পেতে টাকা দিতে হয় না। অবাধলভ্য দ্রব্য, অবাধলভ্য দ্রব্য হচ্ছে বৃষ্টি, অবাধে পাচ্ছি। অবাধলভ্য দ্রব্য হচ্ছে বাতাস বলেছি, বৃষ্টি বলেছি, আলো, সূর্যের আলো অবাধে পাওয়া যায়। এগুলো অবাধে পাওয়া যায়। পাউরুটি কি অবাধে পাওয়া যায়? হোটেলে গিয়ে বললে, দোকানে গিয়ে বললে অবাধে দিয়ে দেয় না, তাহলে অবাধলভ্য দ্রব্য নয়। পাউরুটি কি মধ্যবর্তী দ্রব্য? মধ্যবর্তী দ্রব্য হচ্ছে, মনে করো তুমি শরবত খাবা, শরবত খাওয়ার আগে একটু চিনি নিয়েছো, তারপর একটু লবণ নিয়েছো, একটু ট্যাং নিয়েছো, মধ্যবর্তী দ্রব্য। আর শরবতটা চূড়ান্ত দ্রব্য, যেটা সরাসরি খেয়ে ফেলা যায়। পাউরুটি সরাসরি খাওয়া যায়? অবশ্যই যায়। তাহলে পাউরুটি একটা চূড়ান্ত দ্রব্য, পাউরুটি একটা চূড়ান্ত দ্রব্য, যেটা সরাসরি ভোগ করা যাবে, সেটাই চূড়ান্ত দ্রব্য, সেটাই চূড়ান্ত দ্রব্য। মূলধনী দ্রব্য হচ্ছে যে দ্রব্যটা দিয়ে নতুন কোনো দ্রব্য তৈরি করা হয়। যেমন গুদাম ঘর নতুন দ্রব্য তৈরি করতেছে এই গুদাম ঘরকে ব্যবহার করে, তাহলে গুদাম ঘর একটা মূলধনী দ্রব্য। মাথায় রাখবো, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। অবাধ লভ্য দ্রব্য যেগুলো ভাইয়া পেতে কোনো টাকা লাগে না। আলো, বাতাস, পানি, নদীর পানি, এগুলো। মধ্যবর্তী দ্রব্য, কোনো একটা দ্রব্য চূড়ান্তটা পেতে হলে মাঝখানের স্টেপে যে দ্রব্যগুলো থাকে সেগুলো মধ্যবর্তী দ্রব্য। চূড়ান্ত দ্রব্য যেটা সরাসরি ভোগ করা যায়, যেটা সরাসরি ভোগ করা যায়। মূলধনী দ্রব্য যেটা থেকে নতুন কিছু তৈরি হয়। এরপর S = Y - C, এটার মানে কি?
এস হচ্ছে ভাইয়া সেভিংস, সঞ্চয়, সঞ্চয়। ওয়াই, ওয়াই হচ্ছে তোমার আয়, ওয়াই হচ্ছে তোমার আয়। সি, সি হচ্ছে তোমার কনজাম্পশন মানে ব্যয়। অর্থাৎ তুমি সঞ্চয়ের সূত্র এখানে দেখতে পাচ্ছ, আয় বিয়োগ ব্যয়। সঞ্চয় কখন সম্ভব, কখন তুমি সঞ্চয় করতে পারবা? যখন ভাইয়া আয় হবে বেশি, ব্যয় হবে কম। অর্থাৎ ওয়াই হবে বড়, সি হবে ছোট। ওয়াই হবে বড়, সি হবে ছোট। ক নাম্বারটা, ওয়াই হবে বড়, সি হবে ছোট। হয়ে গেছে উত্তর। সামনে আসো। একজন রিক্সা চালকের দৈনিক আয় ৩০০ টাকা, ভালোই ইনকাম করে। ব্যয় ২৫০ টাকা, ব্যয় ২৫০ টাকা। তাহলে তার সঞ্চয় কত ভাইয়া? সঞ্চয় ৫০ টাকা। কত দিনে ভাইয়া? একদিনে। এটা দৈনিকের কথা বলছে, এটা দৈনিকের কথা বলছে। তাহলে একদিনে একজন রিক্সা চালকের সঞ্চয় ৫০ টাকা। প্রশ্ন করছে সাপ্তাহিক সঞ্চয় কত? ৭ দিয়ে গুণ দাও। ৭ দিনে ১ সপ্তাহ, ৭ দিনে ১ সপ্তাহ না, তাহলে ৭ দিয়ে গুণ দিচ্ছি। ৭ শূন্য শূন্য, ৫ ৭ ৩৫, উত্তর ৩৫০। উত্তর ৩৫০ টাকা সঞ্চয়। মাত্র তোমার আমি পড়াইছি ভাইয়া। এস ইকুয়ালস টু ওয়াই মাইনাস সি। ওয়াই হচ্ছে তার ইনকাম, আয়, ইজ এ আয় ৩০০ টাকা। সি হচ্ছে তার খরচ, ব্যয়, কনজাম্পশন ২৫০ টাকা। সঞ্চয় তাহলে ৫০ টাকা। ডেইলি সঞ্চয় ৫০ টাকা, ৭ দিনের সঞ্চয় ৩৫০ টাকা। এরপর কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়? উৎপাদন বাড়াইতে হবে। উৎপাদন বাড়াইতে হলে কি করতে হবে? কোম্পানিটার একটু বড় করতে হবে, প্রতিষ্ঠানটাকে একটু বড় করতে হবে, লোকজন বেশি নিয়োগ দিতে হবে। তো লোকজন যদি বেশি নিয়োগ দিতে চাই, কোম্পানিটারে যদি একটু বাড়াতে চাই, কি লাগবে? লাগবে একটু টাকা, লাগবে নতুন করে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। তাহলে বিনিয়োগ যদি বাড়ে, বিনিয়োগ যদি বাড়ে, আমার উৎপাদন বাড়বে। কারণ বিনিয়োগ বাড়লে টাকা আসলো আমার কাছে, সেই টাকা দিয়ে কোম্পানিটা বড় করেছি, লোক বেশি নিয়োগ দিয়েছি, উৎপাদন বেড়ে গেছে। তাহলে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়। কোনটি অ-অর্থনৈতিক কার্যাবলী? মাথায় গাঁথো। অ-অর্থনৈতিক কার্যাবলী মানে হচ্ছে যেই কার্যাবলী থেকে টাকা আসে না, যে কাজ থেকে টাকা আসে না। আমার মা আমারে খুব আদর করে, সেবা যত্ন করে, কিন্তু আমার মা এই কাজের জন্য একটি টাকাও পায় না। তাহলে আমার মায়ের কাজটা অর্থনৈতিক কার্যাবলী। আমার মায়ের কাজ অর্থনৈতিক কার্যাবলী। শ্রমিক যে কাজ করে, শ্রমিকে টাকা পায়, অর্থনৈতিক কার্যাবলী। শিক্ষকে পড়ায়, টাকা পায় স্যারে, অর্থনৈতিক কার্যাবলী। ডে কেয়ার সেন্টারে যে নার্স সেবা যত্ন দেয়, তিনিও টাকা পান। যেহেতু টাকা পান, ওইগুলা অর্থনৈতিক, আর এটা অর্থনৈতিক। টাকা পেলে অর্থনৈতিক, টাকা না পেলে অর্থনৈতিক। এরপর অর্থনৈতিক কাজ কোনটা? টাকা যেটাতে পায় সেটা। সন্তানের পরিচর্যা, মা সন্তানের পরিচর্যা করলে টাকা পায় না, তাহলে এটা বাদ। শখ করে বাগান করা, তুমি বাগান করছো শখ করে, টাকা পাও সেখান থেকে, কেউ তোমার টাকা দেয় না, এটা বাদ। শ্রমিকের কারখানার কাজ, শ্রমিকের কারখানার কাজ, কারখানাতে শ্রমিক যখন কাজ করে সে কিন্তু টাকা পায়, তাহলে অবশ্যই খ নাম্বারটা উত্তর, অবশ্যই খ নাম্বারটা উত্তর, অবশ্যই খ নাম্বারটা উত্তর। কিন্তু ক নাম্বারটা ভিক্ষার মাধ্যমে অর্থ উপার্জন, টাকা তো আসছে, আরে টাকা আসছে কিন্তু সে তো কাজই করেনি, সে ভিক্ষা করছে, ওখানে কি কাজ করছে নাকি? সেখানে তো বলতেছে কাজ হইতে হবে। তো যেই কাজের মাধ্যমে টাকা পায় ওটা অর্থনৈতিক কাজ। ভিক্ষা করছে তো কাজই করে নাই, তাহলে তো কাজই হয় নাই। অর্থনৈতিক আর অর্থনৈতিকের ভিতরেই তো এটা নাই। তার কারণে শ্রমিকের কারখানায় কাজ হচ্ছে অর্থনৈতিক কাজ। অর্থনীতিতে সম্পদ হলো সেসব দ্রব্য। বোঝাই যাচ্ছে অধ্যায়ের একেবারে শুরুর জায়গাটা থেকে প্রশ্ন করছে অর্থনৈতিক সম্পদ, এটা নিয়ে প্রশ্ন করছে। ভাইয়া এটা তোমার সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। অর্থনৈতিক সম্পদ থেকে সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি, সৃজনশীল আসার পসিবিলিটি অনেক বেশি। অর্থনৈতিক সম্পদ হতে হলে 4টা বৈশিষ্ট্য লাগে। অর্থনৈতিক সম্পদ হতে হলে 4টা বৈশিষ্ট্য। ১, উপযোগ, অর্থাৎ ওই দ্রব্যের অভাব থাকতে হবে। 2, অপ্রাচুর্যতা, দ্রব্যটার একটু কমতি থাকতে হবে, দ্রব্যটার একটু ঘাটতি থাকতে হবে, তাহলে সেটা অর্থনৈতিক সম্পদ হবে। এরপর এটার হস্তান্তর যোগ্যতা থাকতে হবে, হস্তান্তর যোগ্যতা থাকতে হবে। লাস্টে এটার থাকতে হবে বাহ্যিকতা। যদি এই 4টা বৈশিষ্ট্য থাকে, যদি এই 4টা বৈশিষ্ট্য থাকে তাহলে অর্থনৈতিক সম্পদ হবে, যদি না থাকে অর্থনৈতিক সম্পদ হবে না, হবে না। তাহলে ভাইয়া এটা অর্থনৈতিক সম্পদ হতে হলে অর্থমূল্য আছে, অবশ্যই
অভাব থাকলে মানুষ এটা টাকা দিয়ে কিনবে। অবশ্যই অর্থনৈতিক সম্পদ হতে হলে দাম থাকতে হবে, পর্যাপ্ত সরবরাহ আছে, একটু কম থাকতে হবে। সরবরাহ পর্যাপ্ত থাকলে হবে না। যদি পর্যাপ্তই থাকে মানুষ টাকা দিয়ে কিনবে, একটু কম থাকলে মানুষ টাকা খরচ করে এটা কিনবে, তাহলে এটা বাদ। মালিকানা পরিবর্তন করা যেতে পারতে হবে। 1-3, 1-3, অর্থাৎ অর্থমূল্য থাকতে হবে। উপযোগ থাকলেই অর্থমূল্য থাকবে, ঠিক আছে? উপযোগ আছে এবং সেটা কম আছে, তাহলেই মানুষ টাকা দিয়ে সেটা কিনবে। মালিকানা পরিবর্তন করা যাচ্ছে, তবেই অর্থনৈতিক দ্রব্য হবে। অবাধ লভ্য দ্রব্যের বৈশিষ্ট্য, অবাধে পাওয়া যায়, টাকা পয়সা দেয়া লাগে না। যোগান সীমাবদ্ধ না, এটা যোগান অসীম, এটা অবাধ লভ্য, যোগান অসীম। প্রকৃতিতে অবাধে পাওয়া যাবে, সঠিক। যোগান থাকবে অসীম, সীমাহীন। লাস্টে দুইটা খ নাম্বারটা উত্তর। অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য, অর্থনীতিতে সম্পদ হতে হলে 4টা বৈশিষ্ট্য লাগবে, মাত্র পড়েছি। উপযোগ, অপ্রাচুর্যতা, উপযোগ, অপ্রাচুর্যতা। থাকতে হবে হস্তান্তর যোগ্যতা ও বাহ্যিকতা, 4টি। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ কয় প্রকার? উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ 3 প্রকার। সম্পদ 3 প্রকার, এটা আসবে। উৎস বা উৎপত্তির দিক থেকে সম্পদ 3 প্রকার। তোমাকে জিজ্ঞেস করবে এই 3 প্রকারের যে কোনো একটা উদাহরণ। তোমাকে আমি বলে দিচ্ছি ভাইয়া, প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ এবং তুমি পড়ে আসছো উৎপাদিত সম্পদ। এই 3টার যে কোনো একটার উদাহরণ তোমার পরীক্ষায় আসবে, গ্যারেন্টি। তাহলে ভাইয়া 3 প্রকার, নাম্বারটা উত্তর। এরপর শারীরিক যোগ্যতা, শারীরিক যোগ্যতা একটা মানবিক সম্পদ। কি সম্পদ? মানবিক সম্পদ। শারীরিক যোগ্যতা একটা মানবিক সম্পদ। বাংলাদেশের মোট বনভূমি থাকার কথা ছিল 25%, মোট ভূমির 25% বনভূমি থাকার কথা ছিল, কিন্তু নাই। বাংলাদেশে আছে 17.62 ভাগ। 17.62 ভাগ মোট ভূখণ্ডের 17.62 ভাগ বনভূমি বাংলাদেশে আছে, অনেকটুকু কম। আর সেই কমটাকেই 5 ভাগে ভাগ করেছি, 5 ভাগে ভাগ করেছি। মাথায় গাঁথো। বাংলাদেশের কোন বনাঞ্চল সমুদ্র উপকূলে অবস্থিত? পড়িয়েছি, ম্যানগ্রোভ বন। ম্যানগ্রোভ বনটা সমুদ্র উপকূলে, ম্যানগ্রোভ বনটা সমুদ্র উপকূলে। বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদীর তীরে। কেন কর্ণফুলীর পারে? কারণ কর্ণফুলী একটা খরস্রোতা নদী, কর্ণফুলীর স্রোত অনেক বেশি, এই কারণে সেই স্রোতে বাদ দিয়েছে, বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। কোথায়? কাপ্তাইতে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। আর নাই কেন? কারণ আমাদের এত খরস্রোতা নদী আর নাই, তাই জলবিদ্যুৎ কেন্দ্র আমাদের একটা। এরপর অবাধ লভ্য দ্রব্য কোনটি? যেটা পাইতে টাকা পয়সা কিচ্ছু লাগে না। আলো বাতাস নদীর পানি, আলো বাতাস নদীর পানি। আলো পেতে, সূর্যের আলো পেতে তুমি টাকা দিচ্ছ, বাতাস পেতে টাকা দিচ্ছ, নদীর পানি পাইতে টাকা দাও কাউকে না। এটা অবাধ লভ্য, এটা অবাধ লভ্য দ্রব্য। তারপর তোমার কাছে কলম এবং পেন্সিল কেনার জন্য 12 টাকা আছে, খুব ভালো। উক্ত টাকা দিয়ে তুমি 2টা পেন্সিল না কিনে একটা কলম কিনতে পারো, আচ্ছা, খুব ভালো। এক্ষেত্রে উক্ত পরিস্থিতিকে অর্থনীতির ভাষায় কি বলে? উপযোগ, চাহিদা, যোগান। আরে এটা 2 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসছে। 2 নম্বর অধ্যায়ে উপযোগ আলোচনা আছে, চাহিদার আলোচনা আছে, যোগানের আলোচনা আছে। 2 নম্বর অধ্যায়ে আছে সুযোগ ব্যয়ের আলোচনা, উত্তর সুযোগ ব্যয়। এভাবেও তো উত্তর বুঝে ফেলা যায়। তুমি ট্রিক্স খাটাবারে ভাই, ট্রিক্স, ঠিক আছে? না, সিরিয়াস কথায় আসি। তোমার কাছে 12 টাকা আছে, অর্থাৎ টাকাটা ফিক্সড। সো তুমি এই টাকাটার দিয়ে হয় 2টা পেন্সিল কিনতে পারবা, নাহলে একটা কলম কিনতে পারবা। 2টা পেন্সিল যদি কিনো, 2টা পেন্সিল যদি কিনো, তাহলে তুমি একটা কলম কেনার সুযোগ হারাবা। একটা কলম কিনলে 2টা পেন্সিল কেনার সুযোগ হারাবা। তাহলে সুযোগ ব্যয় আলোচনা করেছে। এরপর একটি জমিতে মাছের খামার করা যায়, আবার আখের চাষ করা যায়। কৃষক মাছের খামার করার সিদ্ধান্ত নিলেন, এটা অর্থনীতির কোন ধারণার সাথে মিলে যায়? এটি চয়নের সাথে মিলে যায়। প্রশ্ন হলো কেমনি? এইটা তো আমার পড়ে এই সুযোগ ব্যয়ের মতোই লাগছে, এটা চয়ন হলো কেমনে? ভাই শোনো, বোঝো। যদি বলতো যে ওনার কাছে 1 টুকরো জমি আছে, 1 টুকরো জমিতে মাছের খামার করা যায় অথবা আখের চাষ করা যায়, এটি অর্থনীতির কোন ধারণার সাথে মিলে যায়? অর্থাৎ প্রশ্নে মাছের খামার করার সিদ্ধান্ত নিছে, এই লাইনটা লেখে নাই।
এই লাইনটা লেখে নাই সে কোনটা সিদ্ধান্ত নিছে, সে কোনটা পছন্দ করছে, সে কোনটা চয়েস করছে, এটা বলে নাই প্রশ্নে। শুধু বলছে তার এক টুকরা জমি আছে, সে জমিতে সে চাইলে মাছের খামার করতে পারে, সে চাইলে আখের চাষ করতে পারে, সে চাইলে ওখানে আগডুম বাগডুম খেলতে পারে। এটি কোন ধারণার সাথে মিলে যায়? ভাই, যদি সে আগডুম বাগডুম খেলে তাহলে মাছের খামার করতে পারবে না, ওই সুযোগটা ব্যয় করতে হবে, ওই সুযোগটা ছেড়ে দিতে হবে। সে যদি আখের চাষ করে তাহলে মাছের খামারও করতে পারবে না, আগডুম বাগডুমও খেলতে পারবে না। দুইটা সুযোগ ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এখানে সুযোগ ছেড়ে দিচ্ছে, সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়। এবার তোমারে বলল যে ভাই সে মাছের খামারও করতে পারতো, আখের চাষও করতে পারতো, আগডুম বাগডুম খেলার মাঠও বানাইতে পারতো। সে আগডুম বাগডুম খেলার মাঠ বানানোর সিদ্ধান্ত নিয়েছে। তার মানে সে কিছু একটা পছন্দ করছে এখন, সে কিছু একটা চয়েস করছে এখন। তাহলে এটি চয়নের সাথে মিলে যাবে। যদি লাস্টে পরীক্ষার প্রশ্নে যদি লাস্টে এটা সিদ্ধান্ত নিচ্ছে, এটা পছন্দ করেছে, এটা সিদ্ধান্ত নিচ্ছে, এই লাইনটা না থাকে সুযোগ ব্যয় দাগাবা, এই লাইনটা আছে তুমি চয়ন দাগাবা, শেষ। এরপর কোনটি সঞ্চয়ের সমীকরণ? পড়ে ফেলেছি। সেভিংস ইকুয়ালস টু ইনকাম মাইনাস কনজাম্পশন অ্যাজ ইকুয়ালস টু ওয়াই মাইনাস সি, ক নাম্বারটা। এরপর বিনিয়োগ বাড়লে, যদি বিনিয়োগ বাড়ে আমার ব্যবসাটা বড় হবে, লোককে বেশি চাকরি দিব, সো বেকারত্ব কমে যাবে, উৎপাদন বেড়ে যাবে, আমার পকেটে টাকা বেশি আসবে, আয় বাড়বে, উৎপাদন বাড়বে, বেকারত্ব কমে যাবে। তিনটাই সঠিক। এরপর এরপর অধ্যায় ৩, অর্থাৎ ২ নম্বর অধ্যায়ের উপরে আমার এমসিকিউ পড়া শেষ। সময় নিয়েছি, তোমার থেকে আমি সময় নিয়েছি মাত্র ২০ মিনিট। এই ২০ মিনিটে যেটা পড়েছি সেগুলোই আসবে ইনশাল্লাহ। তুমি প্লিজ দরকার হলে আরেকবার রিপিট করে শোনো, আমি দ্রুত পড়াবো। এবার আসো ৩ নম্বর অধ্যায়ে যাওয়ার আগে, ভাই এই অধ্যায় থেকে সিকিউ কি আসবে বলেন? এই অধ্যায় থেকে সৃজনশীল কি আসবে? এই অধ্যায় থেকে অর্থনৈতিক সম্পদ, অর্থনৈতিক সম্পদ এটার ৪টা বৈশিষ্ট্য আছে, এটা থেকে প্রশ্ন আসবে, এটা থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। এরপর তোমার প্রশ্ন আসবে সুযোগ ব্যয় এবং উৎপাদন সম্ভাবনা রেখা আছে এখানে, অর্থাৎ একটা লেখচিত্র আছে, অর্থাৎ একটা লেখচিত্র আছে, এই লেখচিত্রটা আসবে, এই লেখচিত্রটা আসবে কয়েকটা বোর্ডে, এই লেখচিত্র আসবে। অর্থনৈতিক সম্পদ আসবে, সুযোগ ব্যয় আসবে, লেখচিত্র আসবে। এরপর অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী এখান থেকে প্রশ্ন আসবে। এরপর ভাই এমসিকিউতে কোন জায়গাটা আর একটু আমি দেখে যাব, তোমার এমসিকিউতে তোমার বইতে খনিজ সম্পদ কোনটা কোথায় পাওয়া যায় একটু দেখবা, কঠিন লাগবে একটু দেখবা। তোমার বনাঞ্চল কতটুকু আছে, কতটুকু থাকার কথা পড়াইছি, জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে পড়াইছি, এগুলো একটু মাথায় রাখবা। দ্রব্য কোনটা অবাধ লভ্য দ্রব্য পড়াইছি, কোনটা চূড়ান্ত দ্রব্য পড়াইছি, কোনটা মূলধনী দ্রব্য, এ গুদাম গুদাম ঘর একটা মূলধনী দ্রব্য পড়াইছি, এখান থেকে আসবে। কথা শেষ। আসো ৩ নম্বর অধ্যায় পড়ব উপযোগ, চাহিদা, যোগান এবং ভারসাম্য। উপযোগ, চাহিদা, যোগান, ভারসাম্য। শুরু করি চলো। ফার্স্টে কোনো দ্রব্যের অভাব মোচনের ক্ষমতাকে কি বলে? উপযোগ বলে। কোনো একটা দ্রব্যের, কোনো একটা দ্রব্যের অভাব মোচন করার, অভাব পূরণ করার ক্ষমতারে কি বলে? উপযোগ বলে। বুঝি নাই, আবার বোঝান। আমার খুব খিদা লাগছে, আমার খুব খিদা লাগছে, আমি একটা সিঙ্গারা খাইছি, এই সিঙ্গারাটা আমার যতটুকু খিদা পূরণ করছে, ওটাই সিঙ্গারাটার উপযোগ, ওটাই সিঙ্গারাটার উপযোগ। আমার খুব মন খারাপ, আমার বন্ধু এসে আমার একটা গান শোনাইছে, এই গানটা শুনে আমার মন যতটুকু ভালো হয়েছে, এটাই ওই গানের উপযোগ, এটাই ওই গানের উপযোগ। আমি এই যে বকবক করতেছি, আমার বকবকানে শুনে তোমার জ্ঞানের তৃষ্ণা, তোমার জ্ঞানের অভাব যতটুকু পূরণ হয়েছে, ওটাই আমার এই পড়ানোর উপযোগ। তাহলে কোনো একটা দ্রব্য, কোনো একটা দ্রব্য যতটুকু অভাব পূরণ করতে পারে, ওটাই ওই দ্রব্যের, ওই বস্তুর, ওই সেবার উপযোগ। তাহলে কোনো একটা বস্তুর, কোনো একটা দ্রব্যের, কোনো একটা সেবার যতটুকু অভাব পূরণ করতে পারে, তার অভাব পূরণের ক্ষমতা যতটুকু, তার উপযোগ ততটুকু। উপযোগের ইংরেজি, উপযোগের ইংরেজি হচ্ছে ভাইয়া ইউটিলিটি। উপযোগের ইংরেজি ইউটিলিটি, উপযোগের ইংরেজি ইউটিলিটি। তোমার বইতে, তোমার বইতে মোট উপযোগ, প্রান্তিক উপযোগের একটু অঙ্ক আছে, এটা আসবে, এটা আসবে। মোট উপযোগ, মোট উপযোগ
প্রান্তিক উপযোগ বের করা, মোট উপযোগ প্রান্তিক উপযোগ বের করার অঙ্ক আছে তোমার বইতে। ভাইয়া এটা আসবে, ভাইয়া এটা আসবে, কিন্তু আমি তো বের করতে পারি না। কেমনে করে? আসো, তোমার আমি শিখাই। আমার সামনে আমি বই নিয়ে আসছি, তুমি টেনশন নিও না, আমি বই নিয়ে চলে এসেছি তোমাকে বোঝানোর জন্য। ধরো পরীক্ষার প্রশ্নে মোট উপযোগ দিয়ে দিবে, কথা বুঝিও, মোট উপযোগ দেওয়া থাকবে, তুমি ভাইয়া তুমি ভাইয়া প্রান্তিক বের করবা। কি বলেছি? মোট দেয়া থাকবে, তুমি প্রান্তিক বের, মোট দেয়া আছে প্রান্তিক বের করবা, মোট দেয়া আছে প্রান্তিক বের করবা। অথবা অথবা প্রান্তিক দেয়া থাকবে, মোট বের করা লাগবে, প্রান্তিক দেয়া থাকবে, মোট বের করা লাগবে। হয় মোট দিবে, প্রান্তিক বের করবা, অথবা প্রান্তিক দিবে, মোট বের করবা, যে কোনো একটা। ধরো মোট দেওয়া আছে 5, 9, 12, 12, 14, 15, 15, তারপর 14, তারপর 14, তারপর 14। তোমারে বের করতে বলছে প্রান্তিকটা কত, তোমাকে বের করতে বলেছে প্রান্তিক কত। ভাইয়া প্রথম কথা, প্রান্তিক কি জিনিস পারি না তো, ভুলে গেছি। ভুলে যাও, কোনো টেনশন নাই, মাথায় রাখিও। প্রান্তিক এটা ছোট্ট শব্দ বলি, পরিবর্তন। তুমি পরিবর্তন শব্দটা মাথায় রাখবা। তুমি খুব খিদা পাইছিল তোমার, তুমি আম খাইতে বসছো। কি খাইতে বসছি ভাইয়া? আম, আম, আম। সো আম একটা খাইছো, এই দুইটা খাইছো, এই তিনটা, এই চারটা, এই পাঁচটা, এই ছয়টা, এই সাতটা, এই 7টা আম খাওয়ার পরে তোমার মোট উপযোগ হয়েছে 14। মাস্টার বাবা তোমাকে বলেছে প্রান্তিক উপযোগ বের করে দেখাও। তাহলে তোমাকে আমি পড়িয়েছি প্রান্তিক মানে পরিবর্তন, প্রান্তিক মানে পরিবর্তন। তাহলে দেখো, প্রথম আমটা খাওয়ার পরে তোমার মোট উপযোগ হয়েছে 5, পরিবর্তন কত? কেমনে বের করব? খুব সহজ। যখন তুমি একটাও আম খাও নাই, যখন তুমি একটাও আম খাও নাই, 0 ছিল, তখন মোট উপযোগ কত ছিল? আরে ভাই, উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। তো আমি একটাও আম খাই নাই, তো অভাব পূরণ হবে কোত্থেকে? তাই তো, তাহলে অভাব পূরণ হয় নাই, তাহলে মোট উপযোগ তখন 0। মোট উপযোগ কত? 0। একটাও তো আম খাই নাই, উপযোগ আসবে কোত্থেকে? উপযোগ তখন 0। তাহলে ভাই 0 থেকে 5 হইছে। এবার বলো তো চেঞ্জ কত, পরিবর্তন কত? কেমনে বের করব? খুব সহজ তো, 5-এর থেকে 0 বাদ দাও, 5-এর থেকে 0 বাদ দিলে কত থাকে? 5। তাহলে এই 5ই হচ্ছে তোমার প্রান্তিক। সহজ। ও, তারপরে দ্বিতীয় আমটা খাইছো, মোট উপযোগ হয়েছে 9। মোট উপযোগ কত হয়েছে? 9। তাহলে 5-এর থেকে 9 হয়েছে, 5-এর থেকে 9 হয়েছে, পরিবর্তন কত? ভাইয়া কেমনে জানি বের করে? খুব সহজ তো, তুমি 9-এর থেকে 5 বাদ দিবা। এই 9 থেকে আগেরটা বাদ দিয়ে দিবা, 9-এর থেকে আগেরটা বাদ দিয়ে দিবা, 9-এর থেকে 5 বাদ দিলে ভাইয়া 4। তাহলে প্রান্তিক উপযোগ 4। সহজ। ভাইয়া 3 নাম্বার আমটা খেয়েছি, মোট উপযোগ দিয়েছে 12, স্যারে বলেছে মোট উপযোগ 12, কেমনে বের করবো? 12 থেকে 9 বাদ দিবা, 12 থেকে 9 বাদ দিবা, 12 থেকে 9 বাদ দিলে কত থাকে জানো? 10, 9 এর পরে 10, 11, 12, 3। ভাইয়া তাহলে এটা হবে 3। ভাইয়া পরেরটা 12 থেকে 14 হয়েছে, পরিবর্তন 2, 14 থেকে 15 হয়েছে, পরিবর্তন 1, 15 থেকে 15 হয়েছে, পরিবর্তন 0, 15 থেকে 15 হয়েছে, পরিবর্তন 0, 15 থেকে 14 হয়েছে, কমে গেছে, তাহলে পরিবর্তন -1। কেমনে বের করছেন -1? সহজ তো রে ভাই, 14 থেকে 15 বাদ দে, বাদ দিলে তুই পাবি ভাই -1, বসিয়ে দিয়েছি -1। বুঝছো? পরিবর্তনটা বসাবা, পরিবর্তনটা বসাবা। যদি না পারো, প্রথমটার ক্ষেত্রে সেম থাকবে, পরেরগুলা যেটা বের করতেছো তার আগেরটা বাদ দিবা, তার আগেরটা বাদ দিবা, তাহলে পাবা, তার আগেরটা বাদ দিবা, পাবা, শেষ। এবার এটা আসবে তোমার সিকিউতে, এমসিকিউতে তোমাকে এখান থেকে কিছু কথা জিজ্ঞেস করবে, এখান থেকে কিছু কথা জিজ্ঞেস করবে, শর্টকাটে বলে ফেলি। প্রথম কথা, এখানে যখন 0, প্রান্তিক উপযোগ যখন 0, এখানে তখন কত? 15। খেয়াল করে দেখো তো, 15 এখানে হাইস্ট না? 15 এখানে সর্বোচ্চ না? 15 এখানে সর্বোচ্চ না? উত্তর হচ্ছে ইয়েস। তাহলে ভাইয়া, যখন টোটাল ইউটিলিটি, মোট উপযোগ সর্বোচ্চ, টোটাল ইউটিলিটি যখন সর্বোচ্চ, মার্জিনাল ইউটিলিটি তখন 0। টোটাল যখন সর্বোচ্চ, মার্জিনাল তখন 0। টোটাল যখন সর্বোচ্চ, মার্জিনাল তখন 0। এরপর টোটালটা দেখো,
5, 9, 12, 14 বাড়ছে না? বাড়ছে তো, বৃদ্ধি পাচ্ছে তো। কিন্তু দেখো না, প্রথমে বাড়ছে 5, প্রথমে 5 বাড়ছিল, এরপর বাড়ছে 4, এরপর বাড়ছে 3, এরপর বাড়ছে 2, এরপর বাড়ছে 1। মানে বাড়ছে ঠিকই, কিন্তু বৃদ্ধির হারটা না আস্তে আস্তে কমে যাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু বৃদ্ধির হারটা না আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে তুমি বলবা মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এই কথার মানে কি? মানে বৃদ্ধি পাচ্ছে ঠিকই, বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু বৃদ্ধির হারটা না আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্যাটস ইট। এরপর দেখো প্রান্তিক উপযোগ 5, 4, 3, 2, 1 এটা হ্রাস পায়, এটা হ্রাস পায়, এটা ক্রমান্বয়ে হ্রাস পায়। তাহলে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এটাতে কিন্তু ক্রমহ্রাসমান বৃদ্ধি আর নাই, এখানে শুধু ক্রমহ্রাসমান, এখানে শুধু ক্রমহ্রাসমান, আর এটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি, আর এটা ক্রমহ্রাসমান। ক্লিয়ার? তাহলে প্রান্তিক উপযোগ কি বৈশিষ্ট্য দেখায়? যে ভাই এটা ক্রমহ্রাসমান, ক্রমে ক্রমে এটা কমতে থাকে। মোট উপযোগ, মোট উপযোগ ভাইয়া ক্রমহ্রাসমান হারে বাড়ে, ক্রমহ্রাসমান হারে বাড়ে। আচ্ছা, যখন মোট উপযোগ সর্বোচ্চ, প্রান্তিকটা তখন শূন্য, প্রান্তিকটা তখন শূন্য। কথা শেষ। ভাই পরীক্ষার হলে গেছি, স্যারে তো আমার লগে দুষ্টামি করছে ভাই, স্যারে আমারে প্রান্তিকটা দিয়ে দিচ্ছে, বলছে মোট বের করতে। ভাই আপনি তো আমারে এটা শিখান নাই। খুব সহজ, আবারও বই থেকে দেখে দেখে লিখে ফেলবো। দাঁড়াও লিখি। 5, 4, 3, 2, 1 আবার কি 0 - 1। এবার কেমনে বের করবা ভাইয়া? মোট, মোট অর্থাৎ সবগুলা যোগ করতে হবে, সবগুলা যোগ করতে হবে। তো 5 প্রথমটার ক্ষেত্রে মোট কত হবে? তা আমি আম খাইছি কয়টা? একটা, একটাতে পাইছি 5, তাহলে মোটও হবে 5। ভাইয়া এবার আম খাইছি 2টা, তাহলে তুমি 2টা যোগ করে দাও না। 5, 4, 9, যেহেতু 2টা যোগ করছো। ভাই 3 নাম্বারটায় 3টা যোগ করো। 5, 4, 9, 9 আর 3 10, 11, 12। ভাইয়া 12। ভাইয়া 4 নাম্বারটায় 4টা যোগ করবো। এই 5, 4, 9, 9 আর 3 12, 12 দিয়ে 14, 4টাই যোগ করছি। এবার 5টাই যোগ করছি, এবার 6টাই যোগ করছি, এবার 7টাই যোগ করে বসাই দিছি। শেষ। যত নাম্বারটাতে মোট বসিয়েছি ততগুলা যোগ করেছি। 1 নাম্বারটার মোট 1 নাম্বারটাই, 2 নাম্বারটার মোট 2টাই যোগ করেছি, 3 নাম্বারটার মোট 3টা যোগ করেছি, 4 নাম্বারটার মোট 4টা যোগ করেছি, 5 নাম্বারটার মোট 5টাই যোগ করেছি, 6 নাম্বারটার মোট 6টাই যোগ করে বসাই দিছি, 7 নাম্বারটার মোট 7টাই যোগ করে বসাই দিছি। এভাবেই বের করতে হয় প্রান্তিক উপযোগ, মোট উপযোগ। আশা করি ক্লিয়ার। এখান থেকে সিকিউ আসবে। সামনে আসো। এটা উপযোগ আনসার করছি আগেই। ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগ বাড়ে, কিন্তু ক্রমহ্রাসমান হারে, ক্রমহ্রাসমান হারে বাড়ে। সামনে চলো। মোট উপযোগ সর্বোচ্চ, সর্বাধিক মানে সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন শূন্য, প্রান্তিক উপযোগ তখন শূন্য। এরপর কোন দ্রব্যের চাহিদা কিসের উপর নির্ভর করে? চাহিদাতে চলে আসছি, উপযোগ শেষ, চাহিদাতে আসছি। চাহিদা নির্ভর করে দামের উপর, চাহিদা নির্ভর করে দামের উপর। দাম যদি বাড়ে, এই যে প্রাইস উপরের দিকে, প্রাইস উপরের দিকে, প্রাইস যদি বাড়ে ডিমান্ড যাবে কমে, প্রাইস যদি কমে যায় ডিমান্ড যাবে বেড়ে। এই কথাটারই বলে চাহিদা বিধি। দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, চাহিদা বিধি। তাহলে চাহিদা কিসের উপর নির্ভর করে? দামের উপর। এরপর বাজারের সকল ভোক্তার চাহিদা, সবার চাহিদাকে এক করলে বাজার চাহিদা, বাজার চাহিদা। দাম কমে গেলে যোগান কেমন হয়? যোগান, বিক্রেতা দিচ্ছে, দাম কমে গেছে, বিক্রি করলে তো লাভ বেশি পাবো না, তাহলে যোগান কমায় দিব, যোগান কমায় দিব। দাম বেড়ে গেছে, যোগান বাড়ায় দিব। দাম কমলে যোগান কমে, দাম বাড়লে যোগান, দাম কমলে কি হবে? যোগান কমবে, দাম বাড়লে যোগান বাড়বে। চাহিদাতে দাম বাড়লে উল্টাটা ঘটে, কিন্তু যোগানে একই রকম ঘটে। দাম বাড়লে যোগানও বাড়ে, দাম কমলে যোগানও কমে। এরপর উপযোগ হলো অভাব পূরণের ক্ষমতা, সম্পদের একটা বৈশিষ্ট্য, একটি মানসিক ধারণা। সবগুলাই সঠিক, সবগুলাই সঠিক। তারপর কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বলে ভোগ। উপযোগ শেষ করে দিচ্ছি, অভাব পূরণের ক্ষমতা শেষ করছি, এর মানে হচ্ছে এটা ভোগ করতেছি, ব্যবহার করছি। আনিস পরপর 3টি কলা ক্রয় করলো, ভালো ছেলে, 3টা কলা কিনছে, খারাপ কিছু কিনে নাই কিন্তু। প্রথম কলার দাম 8 টাকা, দ্বিতীয় কলার দাম 6 টাকা, তৃতীয় কলার দাম 4 টাকা। মোট উপযোগ কত?
মোট উপযোগ তিনটা যোগ করবো, 8 8 জানি কত হয়, 8 14, 14 আর 4 18, উত্তর 18, উত্তর 18। আমি পারি যোগ করতে, 18 টাকা। একজন ব্যক্তি 5টা আপেল ভোগ করার ফলে 25 একক উপযোগ পেয়েছে, গড় উপযোগ কত? কেমনে জানি বের করে? ভাইয়া মোট উপযোগ, মোট উপযোগ উপরে লিখবা, মোট উপযোগ উপরে লিখবা 25 ডিভাইডেড বাই পরিমাণ 5, 25 5 দিয়ে ভাগ করলে 5 5 25, উত্তর 5 একক। মোট উপযোগ হ্রাস পেলে মানে মোট উপযোগ যখন কমে, মোট উপযোগ যখন কমে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক। ভাইয়া এটা বুঝি নাই, এটা বোঝো নাই? আসো, তোমাকে ভাইয়া আমি একটা ম্যাথের মতো করিয়েছিলাম, মনে করো সিকিউর জন্য তোমাকে পড়িয়েছি, আমরা সিকিউর জন্য তোমাকে পড়িয়েছি, এই ছোট্ট ক্লাসে তোমাকে পড়াইছি। দেখো এখানে একটু দেখো, মোট উপযোগ 15 থেকে 14 হয়েছে, 15 থেকে 14 হয়েছে মানে কি হয়েছে? মোট উপযোগ কমেছে, মোট উপযোগ কমেছে, মোট উপযোগ হ্রাস পেয়েছে, তখন প্রান্তিকটা কি হয়েছে? -1, নেগেটিভ। সো সেটাই বলছে, মোট উপযোগ কমলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক, মোট উপযোগ কমলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক। সামনে আসো, আবার আগের জায়গাতে ফেরত যাই, আবার আগের জায়গাতে ফেরত যাব। অনেকগুলো এমসিকিউ আমরা আজকের এই ছোট্ট ক্লাসে পড়ে ফেলবো। এটা পড়ছিলাম, মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কেমন হবে? ঋণাত্মক। মোট উপযোগ কমতেছে, প্রান্তিক উপযোগ নেগেটিভ। মোট উপযোগ সর্বোচ্চ, মোট উপযোগ সর্বোচ্চ, সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হবে? প্রান্তিক উপযোগ হবে 0। মোট উপযোগ সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ হবে 0। সামনে অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টা? অর্থনীতিতে চাহিদার শর্ত তিনটা। আকাঙ্ক্ষা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে এবং টাকাটা খরচ করার ইচ্ছা থাকতে হবে। টাকা খরচ করার ইচ্ছে থাকতে হবে। আকাঙ্ক্ষা, সামর্থ্য অর্থাৎ অর্থ আছে, সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা। চাহিদা শর্ত 3টি। এরপর ভোগের একক বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পায়, কমে। প্রান্তিক উপযোগ আস্তে আস্তে হ্রাস পায়, কমে। মোট উপযোগ কেমন হারে বৃদ্ধি পায়? মোট উপযোগ বাড়ে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। ক্রেতার একটা নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট সময় কেনার আকাঙ্ক্ষা আছে, সামর্থ্য আছে, আবার দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা মানে টাকা খরচের ইচ্ছা আছে, তাহলে এটারে বলবা চাহিদা। 3টা জিনিসই আছে, তাহলে এটা চাহিদা। চাহিদার সাথে দামের সম্পর্ক বিপরীত, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, তাহলে সম্পর্ক বিপরীত। এরপর নয়ন তেলের দাম 200 টাকা হলে 2 লিটার তেল কিনে, ভালো ছেলে। দাম কমে 100 টাকা হলে 5 লিটার তেল কিনে, আরো বেশি ভালো ছেলে। দাম কমছে, বেশি করে কিনছে, বুদ্ধিমান ছেলে। তাহলে এটা কি বিধি? এটা হলো চাহিদা বিধি। দাম কমলে বেশি কিনতে হবে, দাম কমলে বেশি কিনতে হবে, চাহিদা বিধি। এরপর দাম এবং যোগানের মধ্যে সম্পর্ক সমমুখী। দাম বাড়ছে, যোগান বাড়ছে, দাম কমছে, যোগান কমছে, সমমুখী সম্পর্ক। ভাইয়া দাম এবং যোগানের সম্পর্ক অথবা দাম এবং চাহিদার সম্পর্ক আসবে, দাম এবং যোগানের সম্পর্ক অথবা দাম এবং চাহিদার সম্পর্ক আসবে। একটা বিপরীত, একটা সমমুখী, একটা বিপরীত, একটা সমমুখী। রিফাত একজন চিনি ব্যবসায়ী, হঠাৎ চিনির দাম বৃদ্ধি পাওয়ায় সে আরো চিনি সরবরাহ করতে আসে, এটা যোগান বিধি, এটা যোগান বিধি। যোগান বিধির আলোকে যোগান রেখা কেমন হবে? এরকম হবে, বাম থেকে ডানে, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, যোগান রেখা ঊর্ধ্বগামী, যোগান রেখা ঊর্ধ্বগামী, আর চাহিদা রেখা নিম্নগামী, চাহিদা রেখা নিম্নগামী। অবশ্যই চাহিদা রেখা আকাশিক বা যোগান রেখা আকাশিক বা, এবং একই সাথে বাজার চাহিদা বাজার যোগান, বাজার চাহিদা বাজার যোগান শিখবা। কোথা থেকে শিখবা? ভাইয়া তোমাদের জন্য অর্থনীতির একটা পুরো ক্লাস আছে, সেখান থেকে দেখে নিবা, সেখান থেকে দেখে নিবা যদি না পারো। এরপর ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে কোন কোন রেখার দরকার হয়? চাহিদা রেখা লাগবে, যোগান রেখা লাগবে। এই হলো আমাদের যোগান রেখা, এই হলো চাহিদা রেখা, এই বিন্দুটাতে সেট করছে, এই বিন্দুটাতে সেট করছে, তাহলে এটাই হলো ভারসাম্য বিন্দু। এরপর মার্কেট সিস্টেম অনুযায়ী দ্রব্যের দাম ক্রেতা বিক্রেতা উভয় মিলে নির্ধারণ করে, ক্রেতা বিক্রেতা উভয় মিলে নির্ধারণ করে, একা একা কেউ করতে পারবে না। বাজারে ভারসাম্যের শর্ত কি? চাহিদা আর যোগান সমান হতে হবে, চাহিদা আর যোগান সমান হইতে হবে, এটাই ভারসাম্যের শর্ত। তারপর প্রান্তিক উপযোগ ধনাত্মক হতে পারবে, আর ঋণাত্মক হতে পারবে, মানে নেগেটিভ মান 0 হতে পারে,
হ্যাঁ, এখানে লিখছে পারে না, তাহলে এটা ভুল। 1 আর 2 সঠিক। 1 আর 2 কই, ক নাম্বারটা? 1 আর 2 সঠিক। চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী, চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। ওরে বাবা, এটা কি হয় নাকি? সাধারণত হয় না। ক্রেতার আয় বেড়ে গেলে না, ক্রেতার আয় বেড়ে গেলে না, দ্রব্যের দাম, হ্যাঁ ও আয় হয়, অবশ্যই অবশ্যই। আমি ভাবছিলাম জিনিসপত্রের দাম নিয়ে কথা বলতেছে। ক্রেতার আয় বেড়ে গেলে ডান দিকে ঊর্ধ্বগামী, কারণ আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় বাড়লে চাহিদা বাড়ে, তো ঊর্ধ্বগামী হবে, সমমুখী সম্পর্ক তো। ক্রেতার অভ্যাস ও রুচির পরিবর্তন হলে, হ্যাঁ এটাও সঠিক। দ্রব্যের দাম কমে গেলে না, দামের সাথে সম্পর্কটা বিপরীত, তাই নিম্নমুখী। কিন্তু আয়ের সাথে, অভ্যাস ও রুচির সাথে সম্পর্কটা সমমুখী, তাই ঊর্ধ্বগামী। তাহলে উত্তর 1, 3। 1, 3। তারপর রাকিবের তৃতীয় পেয়ারার প্রান্তিক উপযোগ কত? বারে বাবা, 3টা পেয়ারা খাইছে। 15 আর 19, ডিফারেন্স কত? তোমরা বলবা, কমেন্ট বক্সে তোমরা বলবা 15 আর 19-এর ডিফারেন্স কত ভাই বল। ভাই বল, 15 আর 19-এর ডিফারেন্স কত? 19-এর থেকে 15 গেলে 4, এখানে হবে 4। উত্তর 4। 4 টাকা, শেষ। তারপর নিচের কোন বিন্দুতে ভারসাম্য নির্দেশ করে? এই যে এটা হচ্ছে চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা, এই যে ই বিন্দুতে ছেদ করছে, তাহলে এই বিন্দুতে ভারসাম্য, এই বিন্দুতে ভারসাম্য, এই বিন্দুতে ভারসাম্য। এরপর চতুর্থ অধ্যায় উৎপাদন ও সংগঠন। চতুর্থ অধ্যায়টা ইজি, এখানে তেমন কোনো আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না, আরো ফাস্ট আমরা যাব। তবে এই যে অধ্যায়টা পড়ছি 3 নাম্বার অধ্যায়, উপযোগের ম্যাথ আসতে পারে, মোট উপযোগ দিবে, প্রান্তিক উপযোগ বের করবা। তারপর আছে হচ্ছে চাহিদা যোগান, চাহিদা যোগানের গ্রাফ আসতে পারে, অথবা বাজার চাহিদা বাজার যোগানও আসতে পারে, এবং ভারসাম্য। অর্থাৎ এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এক একটা বোর্ডে এক একটা জিনিস বের করতে বলবে, প্রতিটাই আমরা দেখে ফেলেছি, তুমি পারবা। উৎপাদন ও সংগঠন, উৎপাদনের উপকরণ কয়টা? কোনো একটা কিছু বানাইতে হলে উৎপাদনের উপকরণ 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের উপকরণ কয়টি? কয়টি? 4টি। উৎপাদনের উপকরণ 4টি, 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 4টি। কাঠ হতে চেয়ার তৈরি কোন ধরনের উপযোগ? রূপ চেঞ্জ করেছেন, রূপ চেঞ্জ করেছেন, আকার চেঞ্জ করেছেন, এটা রূপগত উপযোগ, এটা রূপগত উপযোগ। এরপর অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে বলবো ভূমি, সব ধরনের প্রাকৃতিক সম্পদকে বলবো ভূমি। উদাহরণ দেন, দিচ্ছি। আলো, আলো হচ্ছে অর্থনীতিতে ভূমি, আলো হচ্ছে অর্থনীতিতে ভূমি। বাতাস ভূমি, পানি অর্থনীতিতে ভূমি। আলো, বাতাস, পানি, খনিজ সম্পদ, এগুলো প্রাকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে এগুলো পাওয়া যায়, এগুলো প্রাকৃতিক সম্পদ, এগুলো অর্থনীতিতে ভূমি। আমরা জানি অর্থনীতিতে কোনো কিছু তৈরি করতে হলে 4টি উপকরণ লাগে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভাইয়া, এই অধ্যায়ের শুরুতে উপযোগের প্রকারভেদ আছে, এটা আসবে এমসিকিউতে, সিকিউতে আসে না সাধারণত। তাহলে সিকিউতে কি আসবে? উৎপাদনের উপকরণ, এটা আসবে সংগঠনের বিকাশ, সংগঠনের বিকাশ, এটা আসবে মাস্টার বাবা যদি রাগ করে, প্রশ্ন যদি কঠিন করে, তাহলে ভাইয়া উৎপাদনের কিছু অঙ্ক আছে, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন, সেখান থেকে প্রশ্ন আসবে। 3টা জিনিস বলছি, এই 3টা জিনিস থেকে প্রশ্ন আসবে, মাথায় রাখিও। তাহলে ভাইয়া সব ধরনের প্রাকৃতিক সম্পদকে বলে ভূমি। সামনে আসো। কোন ধরনের ব্যয় ফার্মের হিসাব বইতে থাকে না? অপ্রকাশ্য ব্যয় হিসাব বইতে থাকবে না, অপ্রকাশ্য ব্যয় হিসাব বইতে থাকে না। তারপর উন্নত শিল্প প্রধান দেশে উৎপাদনের কোন উপকরণের গুরুত্ব বেশি? মূলধনের গুরুত্ব বেশি। ওদের টাকা আছে, ওদের সম্পদ আছে, মূলধনের গুরুত্ব বেশি। যারা গরিব আমাদের মতো, ওদের দেশে শ্রমের গুরুত্ব বেশি। ওরা হাতে কলমে, না না হাতে কলম তো আর নাই, হাতে পায়ে খেটে কাজ করবে, শ্রমের গুরুত্ব বেশি, আর এদের জন্য মূলধনের গুরুত্ব বেশি। চাল থেকে পিঠা রূপগত উপযোগ, চাল থেকে পিঠা রূপগত উপযোগ। এরপর নার্সের কাজ সেবাগত উপযোগ, নার্সের কাজ সেবাগত উপযোগ। আমি যে পড়াচ্ছি এটা কি উপযোগ? এটাও সেবাগত উপযোগ, এটাও সেবাগত উপযোগ। রাজশাহীর আম ঢাকাতে আসলে উপযোগ বেড়ে যায়, এটি কোন উপযোগ? রাজশাহীর আম ঢাকাতে আসছে, স্থানগত। রাজশাহীর আম ঢাকাতে আসছে, স্থানগত। কম্বল গরমকালে উপযোগ নাই, শীতকালে উপযোগ আছে, সময়গত উপযোগ। শীতকালে উপযোগ থাকলে ওটা সময়গত উপযোগ, সময়ের পরিবর্তনে ওই উপযোগটা তৈরি হয়েছে, তাই সময়গত উপযোগ। আচ্ছা, অর্থনীতিতে উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে বলে উৎপাদন।
উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে বলে উৎপাদন। এই যেমন আমি যে পড়াচ্ছি, আমি কিন্তু উৎপাদন করছি। তোমরা কি উৎপাদন করেছো? উৎপাদন না করলে সাবস্ক্রাইব করে ফেলো দ্রুত। সাবস্ক্রাইব করলে উৎপাদন হয়ে যাবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। পাশাপাশি এই ক্লাসটা বন্ধু বান্ধবীদের সাথে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, চলো আবার আগাই। আদি মৌলিক উপকরণ। উৎপাদনের আদি এবং মৌলিক উপকরণ কোনটা আমরা সবাই পারি, সেটার নাম হচ্ছে ভূমি। আদি এবং মৌলিক উপকরণ হচ্ছে ভূমি। আদি এবং মৌলিক উপকরণ ভূমি। সামনে আসছো। উৎপাদনের কোন উপকরণটা মানব সৃষ্ট? মানুষের সৃষ্টি? মূলধন। মূলধন 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 হলো মানব সৃষ্ট। ভূমি এটা হচ্ছে আদি, এটা হচ্ছে আদি উপকরণ। শ্রম এটা জীবন্ত, শ্রম এটা জীবন্ত উপকরণ। সংগঠন, সংগঠন হচ্ছে উৎপাদনের অধিনায়ক, উৎপাদনের অধিনায়ক। আর মূলধন হচ্ছে মানব সৃষ্ট। এটা সিকিউতেও আসবে আর এমসিকিউতেও এই চারটার যে কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেন করবে। এই চারটার যে কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে তোমারে প্রশ্ন করবে, তুমি দেখে নিও, প্রশ্ন আসবে। ঠিক আছে। আচ্ছা, কোন দেশে মূলধনের চেয়ে ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি? আমাদের মতো গরিব দেশে, উন্নয়নশীল দেশে। তারপর সংগঠনের প্রথম ধাপ কয়টা? সংগঠনের প্রথম ধাপ কোনটা? সংগঠনের ফার্স্ট কাজই হচ্ছে ব্যবসার উদ্দেশ্য ঠিক করতে হবে। কি জন্য ব্যবসা করতেছেন? টাকার জন্য। ওটা ঠিক করে ফেলেন না। ব্যবসার উদ্দেশ্য, প্রকৃতি নির্ধারণ, এটাই প্রথম ধাপ। গড় উৎপাদন রেখার সর্বোচ্চ বিন্দুতে, ঝামেলায় ফেলে দিল। গড় উৎপাদন সমান সমান প্রান্তিক উৎপাদন। এটার মানে কি? হ্যাঁ, এটা বের করে কেমনে? কিছুই তো পারি না এগুলা। আমি জানি কিছু শিক্ষার্থী আছো যারা ভাইয়া আপনারা একটি ভিডিও দেখবো, এটি দেখে প্লাস পেয়ে যাব। তাদের জন্য এবার তারা দেখো কেমনে এটা বের করছে। কেমনে এটা বের করছে জানার জন্য বইটা নিয়েছি। বইতে ভাইয়া মোট উৎপাদন দেওয়া আছে। মোট উৎপাদন, এরপরে আছে হচ্ছে প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন, এরপরে আছে হচ্ছে গড় উৎপাদন। মাথায় রাখিও, যে কোনো একটা, যেই কোনো একটা পরীক্ষার হলে তোমারে বলে দেবে, হয় মোট বলবে, তুমি বাকি দুইটা বের করবা, অথবা প্রান্তিক বলবে, তুমি মোট বের করবা, অথবা গড় বলবে, তুমি বাকি দুইটা বের করবা। যে কোনো একটা বলে দেবে, এরপর তোমারে বলবে বাবা বাকি দুইটা বের করে ফেল, অথবা স্যার যদি একটু ভালো হয় বলবে বাকি একটা বের করে দেখা। হয় মোট উৎপাদন থেকে সে প্রান্তিক বের করতে বলবে, স্যার যদি ভালো হয়। আর যদি স্যার আমার মতো দুষ্ট হয় বলবে দুইটাই বের কর। কেমনে করস দেখা আমারে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি তোমাকে। যে কোনো একটা দেয়া আছে, যে কোনো একটা দেয়া থাকতে হবে, যে কোনো একটা স্যার তোমাকে দিয়ে দিবে। মাথায় রাখবা, যে কোনো একটা দিয়ে দিবে। তো ধরো এটা দেয়া আছে 10, 24, 36, 46, 54, দেখে দেখে লিখছি ভাইয়া, 60, 60 এবং লাস্টে 56। এবার আমারে বলছে স্যারে তুই তো পণ্ডিত, বের করে দেখা। প্রান্তিক কেমনে বের করে? ভেরি ইজি। তোমাকে আগেই বলেছি, প্রান্তিক মানে পরিবর্তন। যখন একজনও শ্রমিক ছিল না তখন উৎপাদন কত ছিল? একজনও শ্রমিক তাই উৎপাদন হবে কোত্থেকে? জিরো ছিল। তাহলে ভাইয়া 0 থেকে 10 হয়েছে, 0 থেকে 10 হয়েছে। প্রান্তিক কত? 10, পরিবর্তন 10। 10 থেকে 24 হয়েছে, পরিবর্তন কত? পারি না তো, আপনি বের করে দেখান। দেখো না, 24 বিয়োগ 10, পরিবর্তন হলো 14। মানে তুমি এটা থেকে আগেরটা বাদ দিছো আর কি, পরিবর্তন 14। 36, এবার পরিবর্তন কত? 36-এর থেকে 24 বাদ দাও। পারি না তো, না পারলে ক্যালকুলেটর করবো আমার মতো, হবে 12। বাই দা ওয়ে, ক্যালকুলেটর নিয়ে যাবা, ক্যালকুলেটর নিয়ে যাবা। যেই ছেলে যেই মেয়ে ক্যালকুলেটর নিয়ে যাবা না, তাকে ধরে একটা কষে মাইর দেওয়া দরকার। ক্যালকুলেটর বৈধ, ইকোনমিক্স পরীক্ষায় তুমি ক্যালকুলেটর নিয়ে যাবাই। ঠিক আছে, অনেক বোকা শোকারে গিয়ে বন্ধুর কাছে ক্যালকুলেটর চাবা, এটা হবে না। 36, 46, পরিবর্তন 10, 46, 54, এটাও পারি না, পারি না আমি, বের করবো ক্যালকুলেটর চাপে। এটা 8, 54, 60, এটাও তো পারি না, 6 হবে মনে হয়, এটা হবে 0, এটা হবে -4। দ্যাটস ইট, ক্যালকুলেটর চেপে চেপে বসিয়ে দিয়েছি। গড় কেমনে বের করে? গড় কেমনে বের করে ভাইয়া? দেখো, এখানে শ্রমিক 1 জন, এখানে শ্রমিক 2 জন, এখানে 3 জন, এখানে 4 জন, এখানে 5 জন, এখানে 6 জন, এখানে 7 জন, এখানে 8 জন। তাহলে গড় কিভাবে বের করে ভাইয়া? ভেরি ইজি। মোট
উৎপাদন, মোট উৎপাদন ডিভাইডেড বাই যেটা পরিবর্তন হচ্ছে সেটার পরিমাণ। তাহলে দেখো না, মোট হয়েছে 10, পরিমাণ হয়েছে 1, 10 ভাগ করছে 1 দিয়ে, 10 একে 10, শেষ। 24 ভাগ করছে 2 দিয়ে, 12, 24 2 দিয়ে ভাগ করলে 12, 36 ভাগ করছে 3 দিয়ে, 3 12 36, ছোটবেলায় পড়ছিলাম, 3 12 36। এরপর 46 ভাগ করছে 4 দিয়ে, পারি না, এটা পারি না রে ভাই, এটা পারি না। 46 11.5, 11.5। তার মানে আমি খুব ইজি একটা কাজ করতেছি। কি কাজ করতেছেন? ভাগ করতেছি। ও 54 ভাগ করো 5 দিয়ে, এটাও পারি না রে ভাইয়া, সরি। 10.8। তারপরে 60 ভাগ করেন 6 দিয়ে, এটা আমি পারবো। 10। 60 ভাগ করেন 7 দিয়ে, এটা আবার পারবো না। 60 ভাগ করছি 7 দিয়ে, উত্তর হচ্ছে 8 দশমিক, কি আসছে এটা, 8.57। তারপর 56 ভাগ করেন 8 দিয়ে, এটা আমি পারি। 7 8 56। তুমি বুঝতে পারছো ভাইয়া? ভেরি ইজি না? খুব সহজ। মোট উৎপাদন থেকে প্রান্তিক উৎপাদন, গড় উৎপাদন বের করে ফেলছি। এবার ভাইয়া প্রান্তিক থেকে বাকি দুইটা বের করেন, অথবা গড় থেকে বাকি দুইটা বের করেন। ওটার জন্য আমাদের একটা পুরো ফুল শর্ট ক্লাস আছে, ওইটা দেখবা। এই ইউটিউবেই পাবা, শিখর ইউটিউব চ্যানেলেই আছে, ফ্রিতেই আছে, টাকা পয়সা লাগবে না। আচ্ছা, বের করা শেষ। এখন তুমি কিছু বৈশিষ্ট্য দেখো, সেটা হলো ভাইয়া গড়। দেখো তো, এই 12 সর্বোচ্চ না? 12-র চেয়ে বড় এখানে কিছু আছে? তুমি দেখো, 12-র চেয়ে বড় কিছু আছে? উত্তর হচ্ছে না। এখানে যখন 12, এখানে কত ভাইয়া? এখানেও 12। তাহলে তুমি লেখো না, গড় সর্বোচ্চ যখন, গড় উৎপাদন যখন সর্বোচ্চ, তখন গড় যখন সর্বোচ্চ তখন আর গড় আর প্রান্তিক সমান। গড়টা যখন সর্বোচ্চ তখন গড় আর প্রান্তিক সমান। এরপর প্রান্তিক এখানে কত? 0। তাহলে প্রান্তিক যখন 0, প্রান্তিক যখন 0, তখন প্রান্তিক 0 যখন, তখন এ পাশে আসো, এটা 60। দেখো তো মোট উৎপাদনের চেয়ে বেশি আছে কিনা? উত্তর হচ্ছে নাই। তাহলে টিপি, টোটাল প্রোডাকশন তখন সর্বোচ্চ। টিপি তখন সর্বোচ্চ, এটা মুখস্থ করবা। এই লাইনগুলা থেকে আসবে। আমি ভিডিও করে আবার ছাড়বো, যেগুলো আসবে বলছিলাম আসছে, এগুলো আসবে। এরপর যখন এটা ঋণাত্মক, এই যে দেখো -4 ঋণাত্মক, তাহলে প্রান্তিক যখন ঋণাত্মক, এটা তখন কি অবস্থা? এটা তখন কমতেছে, 60 থেকে 56 হয়েছে। তাহলে টিপি তখন কমে। প্রান্তিক যখন ঋণাত্মক, টিপি তখন কমে। প্রান্তিক যখন ঋণাত্মক, টিপি তখন কমতেছে। অর্থাৎ টিপি যখন কমে, প্রান্তিক তখন ঋণাত্মক, উল্টো পাল্টা করে সার দিতে পারে। তাহলে গড় যখন সর্বোচ্চ, তখন গড় আর প্রান্তিক সমান হয়। প্রান্তিক যখন 0 হয়, তখন টিপি সর্বোচ্চ হয়। প্রান্তিক ঋণাত্মক হলে টিপি তখন কমতে শুরু করে। শেষ। সামনে আসো, এখান থেকে আসবে প্রশ্ন। এটা সিকিউতেও দিতে পারে, আর এই যে লাইনগুলো লিখছি, এগুলো থেকে এমসিকিউ আসবে। এটা তো আগেই পড়েছি। তারপর নিচের কোনটা গড় উৎপাদনের সূত্র? এই যে গড় উৎপাদনের সূত্র, এই যে মোট উৎপাদন রে পরিমাণ দিয়ে ভাগ করতে হবে। কারণ পরিমাণ কত? পরিমাণ হচ্ছে শ্রমিকের উপকরণ বা শ্রমের উপকরণ। তাহলে উত্তর লাস্টেরটা। সামনে আসো, 5 জন শ্রমিকের মোট উৎপাদন 120 কুইন্টাল, গড় কত? 120-এ 5 দিয়ে ভাগ দে ভাই, 120-এ 5 দিয়ে ভাগ দিবি ভাই। পরীক্ষার হলে পণ্ডিতি করার দরকার নাই, আমার মতো বোকা হও, পরীক্ষার হলেও ক্যালকুলেটর চাপবা। এমসিকিউর জন্য টাইম কম, পণ্ডিতি করতে গিয়ে ভাইয়া নিজে করার চেষ্টা করিও না, অতি পণ্ডিত হওয়া ভালো না। উত্তর 24 কুইন্টাল। এরপর মূলধনের সুদ কি ধরনের ব্যয়? মূলধন তুমি নিচ্ছ কারো থেকে টাকা ধার নিয়ে, তাহলে সুদ দিতেছ, এটা তোমার খাতায় লেখা হচ্ছে, তার মানে এটা প্রকাশ্যে দেখা যাচ্ছে, এটা প্রকাশ্য ব্যয়। এরপর শ্রমিকের বেতন, অবশ্যই শ্রমিকের বেতন সবার সামনে দিচ্ছ, এটা প্রকাশ্য ব্যয়। এরপর উৎপাদন ব্যয় কত প্রকার? উৎপাদন ব্যয় হচ্ছে দুই প্রকার। একটা সরাসরি আর্থিক ব্যয়, আরেকটা হচ্ছে তুমি যে ঘুমাইতেছো না, খাইতেছো না, কষ্ট করতেছো, মানবিক কষ্ট। সুতরাং ব্যয় দুই প্রকার, একটা আর্থিক, আরেকটা হচ্ছে তোমার কষ্ট। দুই রকমের ব্যয়। তারপর নিচের কোনটা সামাজিক ব্যয়? এটা ব্যক্তিগত ব্যয় না,
মানে তুমি কারখানা চালাইতেছো, তুমি এই ব্যয়টা করতেছো না, কিন্তু সমাজের এটা করা লাগতেছে। গুদামঘর ভাড়া নিজেই দিচ্ছি, নিজের বাসাকে অফিস বানাইছি, নিজের বাসাকে অফিস বানানোটাও প্রকাশ্যতে পড়ে। ব্যবস্থাপকের বেতন প্রদান এটা প্রকাশ্য ব্যয়, এটা নিজের থেকেই যাচ্ছে টাকা, এটা সামাজিক না। পরিবেশ দূষণের ফলে আমি একটা খারাপ প্রতিষ্ঠান দিয়েছি, ইটের ভাটা দিয়েছি, ওখান থেকে পরিবেশ দূষণ হচ্ছে, মানুষের স্বাস্থ্য খাতে ব্যয় হচ্ছে, ওই টাকা আমি দিই না। এটাই সামাজিক ব্যয়, এটাই সামাজিক ব্যয়। সামনে আসো। লিটন একটা কৃষি প্রধান জনবহুল দেশে বাস করে, উৎপাদনের ক্ষেত্রে অধিক গুরুত্ব বহন করে। কৃষি প্রধান দেশ, জনবহুল দেশ, যেহেতু কৃষি প্রধান তাই ভূমির গুরুত্ব বেশি, জনবহুল যেহেতু তাই শ্রমের গুরুত্ব বেশি, তাই শ্রমের গুরুত্ব বেশি। উত্তর 1 আর 2। উত্তর ক। উত্তর ক। একটি ভালো সংগঠনের বৈশিষ্ট্য, তারা ব্যবসার উদ্দেশ্য নির্ধারণ করে সঠিক, ব্যবসায়ের কার্যাবলী নির্ধারণ করে সঠিক, কর্তব্য বন্টন করে, এটাও সঠিক। তিনটাই সঠিক। কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে এটা? সংগঠনের বিকাশ। এখান থেকে প্রশ্ন করছে, ভালো করে পড়তে হবে এটা, ঠিক আছে? এই অধ্যায় থেকে আগেই বলেছি উপযোগের উপযোগের যে প্রকারভেদগুলো আসছে সেখান থেকে এমসিকিউ আসবে। তোমারে প্রশ্ন করবে উৎপাদন করার জন্য 4টা জিনিস লাগে, ওগুলো থেকে তোমারে প্রশ্ন করবে ভাইয়া সংগঠনের বৈশিষ্ট্য থেকে বা বিকাশ থেকে, এবং তোমারে প্রশ্ন করবে মোট উৎপাদন দিবে, বাকিগুলো বের করতে বলবে। এই 3 জায়গা থেকে প্রশ্ন আসবে সিকিউতে। সিকিউতে আবারও বলছি, সিকিউতে গড় উৎপাদন সর্বোচ্চ তখন গড় আর প্রান্তিকটা সমান। উত্তর 1 আর 2। উত্তর 1 আর 2 ক। উত্তর 1 আর 2। যেসব ব্যয় ফার্মের হিসাব বইয়ে থাকে থাকে ও আচ্ছা, কারখানা স্থাপন, হ্যাঁ এটা থাকা লাগবে, তো মূলধনের সুদ থাকা লাগবে, বাড়ি ভাড়া থাকা লাগবে, সব থাকবে এগুলা। তারপর শ্রমের নিয়োগ যখন OL1, এই যে এখানে, আচ্ছা তখন কোনটা সঠিক? আচ্ছা এখানে তাহলে এমপিটা বড়, এই যে এমপিটা উপরে, এমপিটা উপরে, এপিটা নিচে, তাহলে এমপিটা বড় এপিটা ছোট কোথায় আছে? এই যে এমপিটা বড় এপিটা ছোট। খ নাম্বার উত্তর। খ নাম্বার উত্তর। উদ্দীপকের ই বিন্দুতে, আচ্ছা ই বিন্দুতে এম্পিয়ার এপি সমান, এই যে এখানে সেট করছে দুইটারে, তাহলে যে বিন্দুতে সেট করে ভাইয়া, যে বিন্দুতে সেট করে সে বিন্দুতে দুইটা সমান হয়, কোথায় আছে? এটা সঠিক। এপি সর্বোচ্চ, দেখো না, এপি উঠতে উঠতে এপি এখানেই সবচেয়ে উঁচুতে উঠছে, এপি এরপর নেমে গেছে, তাহলে এটা সঠিক, এপি সর্বোচ্চ। এমপি এখানে নিম্নগামী, এমপি দেখো এই যে এখানে নিচে নামতেছে, হ্যাঁ এটাও সঠিক, সব সঠিক, সব সঠিক। গ নাম্বার, গ নাম্বার সঠিক। চলে এসেছি জাতীয় আয় ও এর পরিমাপে। প্রথম 3টা অধ্যায় ভালো করে শোনো। প্রথম 3টা অধ্যায় একটু ম্যাথ ট্যাথ ছিল, আমি তোমাকে হালকা পাতলা দেখাইছি। ফুল ম্যাথ ট্যাথ দেখার জন্য আমাদের একটা ভাইয়া ফুল শর্ট ভিডিও আছে, ওইটা দেখবা। আমি মাত্র 6 ঘন্টাতে পুরাটা তোমার বুঝাই দিব সেখানে। এখানেও হালকা পাতলা দেখাই ফেলছি, কি আসবে বলে দিছি। বাকি যে 3টা অধ্যায় আছে এগুলো খুব ফাস্ট যাব আমরা, এবং এগুলোর মধ্যে কি হবে? মুখস্থ বিদ্যার প্রয়োগ হবে একটু। এখানে ম্যাথ ট্যাথ আর নাই, মুখস্থ বিদ্যায় আমরা এগিয়ে যাব। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এতক্ষণ পর্যন্ত যদি ক্লাসটা দেখো, যদি তোমার কাছে ভালো লাগে, টাকা পয়সা কিচ্ছু লাগবে না, একটু সাবস্ক্রাইব করবা। তাহলে ইনশাল্লাহ আমরা তোমাকে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতেও এভাবে সাহায্য করতে পারবো। খুব সহজ কথা। সামনে আসো। জাতীয় আয় ও এর পরিমাপ করব, জিডিপি বের করব, জিএনপি বের করব। এগুলো কিভাবে বের করা যায় দেখব। কোনো গ্রাফ টাফ নাই, একেবারে সহজ কিছু যোগ বিয়োগ আছে শুধু। চলো, প্রথম প্রশ্ন, জাতীয় আয় গণনার সময় কোন পর্যায়ের দ্রব্য বিবেচিত হয়? চূড়ান্ত পর্যায়ের দ্রব্য বিবেচিত হবে, অন্যগুলা বিবেচিত হবে না। এরপর NNI, নিট ন্যাশনাল ইনকাম, নিট বা নেট ন্যাশনাল ইনকাম কোথায় আছে? এই যে নেট ন্যাশনাল ইনকাম, এটা উত্তর, নেট ন্যাশনাল ইনকাম। মূলধন রক্ষণাবেক্ষণ ক্ষতিপূরণের ব্যয়কে কি বলে? CCA, ক্যাপিটাল, কারণ মূলধন, মূলধন, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স, CCA। মূলধন হতে প্রাপ্ত আয়কে কি বলে? মূলধন হতে প্রাপ্ত আয় বলে সুদ, বলে সুদ, সুদ। খাজনা, খাজনা হচ্ছে ভূমি থেকে প্রাপ্ত আয়, খাজনা ভূমি থেকে প্রাপ্ত আয়। মজুরি, শ্রম থেকে প্রাপ্ত আয়, শ্রম থেকে প্রাপ্ত আয়। সংগঠন থেকে প্রাপ্ত আয় হলো মুনাফা, সংগঠন থেকে প্রাপ্ত আয় হলো মুনাফা। আর মূলধন হতে প্রাপ্ত আয় হচ্ছে সুদ, মূলধন হতে প্রাপ্ত আয় হচ্ছে সুদ। সামনে আসো। GNI, গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম।
কি ব্যাপার, এখানেও গ্রোস এখানেও গ্রোস, GROSS মাঝখানে এটা তো গ্রোস, ন্যাশনাল ন্যাশনাল ন্যাশনাল, ও এটা ইনস্টিটিউট, এটা উত্তর। গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম। এই অধ্যায় থেকে একটা পূর্ণরূপ আসবে, হয় CCA এটার পূর্ণরূপ, নাহলে NNI এটার পূর্ণরূপ, নাহলে GNP GDP, যে কোনো একটা পূর্ণরূপ আসবে, যে কোনো একটা পূর্ণরূপ আসবে, মাথায় রাখিও। গ্রোস ন্যাশনাল ইনকাম, জিএনপির পূর্ণরূপ কি? এ মাত্রই তো বললাম, গ্রোস ন্যাশনাল, ও জিএনপি এটা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ও এখানে ও দুটা দিছে, এটা উত্তর। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, ক নাম্বারটা উত্তর, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনআই থেকে সিসিএ বাদ দিলে, জিএনআই থেকে সিসিএ, এই সিসিএ বাদ দিলে এনএনআই হয়ে যায়। অর্থাৎ এখানে ছিল গ্রোস, এটা নেট, এটা গ্রোস, এটা নেট, সিসিএ বাদ দিলে নেট হয়ে যায়। গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম, গ্রোস ন্যাশনাল ইনকাম, সেটার থেকে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স বাদ দিয়েছে, নেট ন্যাশনাল ইনকাম আছে। গ্রোস ন্যাশনাল থেকে নেট ন্যাশনালে চলে গেছে, গ্রোস ন্যাশনাল ইনকাম থেকে নেট ন্যাশনাল ইনকামে চলে গেছে সিসিএ বাদ দেয়। সামনে মোট জাতীয় আয় হিসাব করতে 1 বছর বিবেচনা করি, সাধারণত 1 অর্থ বছর বিবেচনা করে। আচ্ছা, নিচের কোনটা সঠিক আসো দেখি। জিএনআই সমান সমান এনএনআই, এটা পুরা ভুল। কারণ ভাই আমি তোমারে বুঝাই, জিএনআই সেটার থেকে তুমি যদি সিসিএ বাদ দাও তাহলেই তুমি পাবা এনএনআই, কারণ তারা বলতেছে এইটার এটা সমান, জীবনেও তো না। জিএনআই সিসিএ থেকে, আরে সিসিএ তো এটা ভুল, জিএনআই এনএনআই প্লাস সিসিএ, অর্থাৎ এই যে সূত্রটা দেখো, এই জিনিসটা এই পাশে কি আছে, মাইনাসে, ওই পাশে পাঠাবো, ওই পাশে পাঠাও, এসিসি এর ওই পাশে পাঠাও, ওই পাশে পাঠালে কি হবে ভাইয়া, ওই পাশে পাঠালে এটা প্লাস হবে, তাহলে প্লাস সিসিএ। দেখো তো এটাই লিখছে না এখানে, এনএনআই প্লাস সিসিএ, এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক, তাহলে উত্তর গ নাম্বারটা, উত্তর গ নাম্বারটা। তারপর সিসিএ পড়াইছি, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স, এটাই সঠিক উত্তর, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স। ঠিকঠাক, দেখে নিতে হবে, অন্যান্য অপশনও দেখে নিতে হবে, তাড়াহুড়া করলে হবে না, ঠিক আছে? তোমরা খুব ফাস্ট চাও তাই আমি একটু তাড়াহুড়া করতেছি, কিন্তু পরীক্ষার হলে তুমি ঠান্ডা মাথায় দাগাবা। নিচের কোন সমীকরণটা সঠিক? এনএনপি 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 এনএনপি, আচ্ছা এনএনপি বের করার সূত্র লিখতে হবে, জিএনপি থেকে সিসিএ বাদ দিছেন, এটাই সঠিক। জিএনপি থেকে সিসিএ বাদ দিলে এনএনপি, জিএনআই থেকে, জিএনআই থেকে সিসিএ বাদ দিলে এনএনআই। মাথায় রাখো, দেখো তুমি নেট বের করতেছ কার, ন্যাশনাল ইনকামের, তাহলে গ্রোস ন্যাশনাল ইনকাম থেকে সিসিএ বাদ দিবা, সহজ। তুমি এনএনপি বের করতেছো ভাইয়া, তাহলে তুমি জিএনপি থেকে সিসিএ বাদ দিবা। তুমি যেটারই নেট বের করবা সেটার গ্রোস থেকে, সেটার গ্রোস থেকে সিসিএ বাদ, সেটার গ্রোস থেকে সিসিএ বাদ, এখানে সেটাই হচ্ছে। সামনে আসো, কোনটা জিডিপির নির্ধারক নয়? শ্রম, মূলধন, প্রযুক্তি, সবগুলোই তো জিডিপির নির্ধারক, খ নাম্বারটা উত্তর। মূলধনী লাভ ক্ষতি, মূলধনী লাভ ক্ষতি, এটা জিডিপির নির্ধারক নয়, এটা জিডিপির নির্ধারক নয়। সামনে আসো, কোন দেশের জিডিপি গণনায় নিচের কোনটা অন্তর্ভুক্ত? আবার দেখো, জিডিপি গণনায় নিচের কোনটা অন্তর্ভুক্ত? চূড়ান্ত দ্রব্যের মূল্য, অবশ্যই এটা হিসাব করতে হবে। তারপর আয় পদ্ধতিতে কোনটা সঠিক? হ্যাঁ, এটা তো সামেশন চিহ্ন, সামেশন খাজনা হবে কেন? সামেশন অর্থ হচ্ছে সমষ্টি, সামেশন একটা চিহ্ন, সামেশন হচ্ছে একটা ম্যাথের চিহ্ন, এটাকে ইংরেজিতে বলে সামেশন, বাংলাতে বলে সমষ্টি, বাংলাতে কি বলে? সমষ্টি, সমষ্টি। উৎপাদন পদ্ধতিতে জিডিপি পরিমাপে বাংলাদেশের অর্থনীতিকে 15টি খাতে বিভক্ত করেছে, 15টি খাতে, মুখস্থ। মোট দেশজ উৎপাদন জিডিপি পরিমাপের পদ্ধতি তিনটা, তিনটা, আয় ব্যয় উৎপাদন, আয় ব্যয় উৎপাদন। এরপর নিট রপ্তানি কি জিনিস? রপ্তানি থেকে আমদানি বাদ দিলেই নিট, রপ্তানি থেকে আমদানি বাদ দিলেই নিট রপ্তানি। এরপর ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র কোনটা? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, ঠিক আছে? কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্সপোর্ট, ইম্পোর্ট। জিডিপির নির্ধারক কয়টা? 5টা। জিডিপি নির্ধারক 5টা, 5টা, জিডিপি নির্ধারক 5টা, 5টায় মুখস্থ রাখিও, জিডিপি নির্ধারক 5টা, ঠিক আছে?
মাথা পিছু জিডিপিকে, জনপ্রতি বার্ষিক জিডিপি, একটা দেশের মোট জিডিপিকে, একটা দেশের মোট জিডিপিকে জনসংখ্যা দিয়ে ভাগ করেছি, মোট জিডিপিকে জনসংখ্যা দিয়ে ভাগ করেছি, জনপ্রতি বার্ষিক জিডিপি পেয়ে গেছি। মোট জিডিপি, মোট জনসংখ্যা ভাগ করেছি, পেয়ে গেছি। জিডিপির হিসাব বহির্ভূত, মানে জিডিপিতে কোনটা হিসেব করা হয় না ওইটা, এই সরকারি সরকারি ঋণের সুদ, ব্যক্তি প্রতিষ্ঠানের মুনাফা, আর কি আছে সরকারি প্রতিষ্ঠানের মুনাফা, প্রথমটা সরকারি ঋণের সুদ, সরকারি ঋণের সুদ, এটা হিসাব করে না। তারপর জয়নাল সাহেবের হিসাবের সময় কোন সমস্যা হয়েছে, দেখি কি হয়েছে। জয়নাল সাহেব তার কারখানায় আয় ব্যয় হিসেব করার সময় প্রাথমিক ও মাধ্যমিক উভয় দ্রব্য, তুই বোকা না কিরে ভাই, জয়নাল সাহেব তুমি কি বোকা, দ্বৈত গণনা হয়েছে, একটা জিনিসে দুইবার গণনা হয়ে গেছে। মনে করো আমি শরবত খাইতে দাঁড়াইছি, এখন শরবতের মধ্যে চিনি দিছি, চিনির দামও একবার হিসাব করছি, আবার শরবতের দামও হিসাব করছি, হবে না তো। আরে ভাই চিনির যে দামটা ওইটা তো শরবতের ভিতরে অ্যাড হয়েছে, আলাদা করে চিনির হিসাব করার দরকার নাই, ঠিক আছে। তাহলে ভাইয়া দ্বৈত গণনার সমস্যা উনি করে ফেলেছেন, প্রাথমিক মাধ্যমিক উভয় পণ্য বিবেচনা করেছেন, তাই তিনি ভুল করেছেন, দুইবার গণনা করে ফেলেছেন। তুলা থেকে সুতা উৎপাদন করলে তুলার দাম জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়, ঠিক, কারণ সুতার ভিতরেই তুলার দামটা ঢুকে গেছে, আলাদা করে তাই তুলার দাম হিসেব করার দরকার নাই। যদি করে ফেলি তাহলে দ্বৈত গণনার সমস্যা হবে, প্রকৃত জাতীয় আয়ের চেয়ে যেটা পাবো সেটা বেশি হবে, অবশ্যই বেশি যোগ করছি বেশি হবে, এটাও সঠিক। মধ্যবর্তী দ্রব্যের দাম চূড়ান্ত দ্রব্যের মধ্যে ঢুকে যায়, তার কারণে এটা গণনা করা ঠিক না। ভালো কথা বলছে, আসলেই তো ঢুকে যায়, এই কারণেই উচিত না, সবগুলা সঠিক। আচ্ছা, মোট উৎপাদনের হিসেব বহির্ভূত বিষয়ের মধ্যে অন্যতম হলো, মোট উৎপাদনের হিসেব বহির্ভূত, কোনটা কোনটা বাইরে রাখবো, মূলধনী লাভ ক্ষতি, মাধ্যমিক দ্রব্য ও সেবা, মূল্যহীন দ্রব্য ও সেবা, সবগুলাই সঠিক। মূলধনী লাভ ক্ষতিও জিডিপির মধ্যে ধরা নেয়, মাধ্যমিক দ্রব্যও ধরে না, আর যেগুলো মূল্যহীন সেগুলো তো ধরার প্রশ্নই ওঠে না, এগুলো দামি না, এগুলো ধরবো কি আর, এগুলো দামি না, এগুলো ধরবো কেন, তাহলে উত্তর সব সঠিক। সামনে আসো, শেষ অধ্যায়, জিডিপি, জিএফপি, এগুলো বের করা ভাইয়া, এগুলো পারবা তোমরা, ইজি ব্যাপার স্যাপার, ঠিক আছে। তোমাকে বের করার কয়েকটা সূত্র দেখাই দিচ্ছি, এগুলো দেখে ফেললেই এনা। অর্থ ও ব্যাংক ব্যবস্থা, অর্থের কার্যাবলী কি আসবে, অর্থের কার্যাবলী এটা দিতে পারে, এটা দিতে পারে। এরপর ব্যাংক, ব্যাংক বাংলাদেশ ব্যাংক অথবা বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ভাইয়া আমানত রাখে না, চলতি সঞ্চয় স্থায়ী, চলতি সঞ্চয় স্থায়ী, ওটা দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এই তিন জিনিস পড়তে হবে, অর্থের কার্যাবলী পড়তে হবে, বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী পড়তে হবে, বাংলাদেশ ব্যাংকে কেন নিকাশ ঘর বলা হয় এটা পড়তে হবে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী পড়তে হবে, শেষ। সামনে আসো, অর্থের কাজ কয়টা, অর্থের কাজ চারটা, অর্থের কাজ চারটা, অর্থ চারটা কাজ করে, চারটা কাজ করে। এরপর কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটা, আমানত গ্রহণ, জীবনেও না, বিনিময় হার নির্ধারণ, অবশ্যই অবশ্যই বিনিময় হার নির্ধারণ, বাংলাদেশের টাকা সমান সমান কত ডলার, বাংলাদেশের টাকা সমান সমান কত ডলার, এটা কে সেট করে, বিবি, বাংলাদেশ ব্যাংক সেট করে। বিনিময় হার নির্ধারণ, নিচের কোনটা অর্থের কাজ নয়, বিনিময়ের মাধ্যম এটা অর্থের কাজ, মূল্যের পরিমাপক এটাও অর্থের কাজ, লেনদেনের বাহন এটাও অর্থের কাজ, অবচয় ব্যয় এটা অর্থের কাজ না, অবচয় ব্যয় অর্থের কাজ নয়। তারপর বিশ্বের সকল দেশে কোন ধরনের মুদ্রা, সব দেশে কাগজের মুদ্রা, কাগজ কাগজ, বেশিরভাগ দেশেই এখন কাগজের মুদ্রা আছে, যেই সব দেশে এখনো কয়েন আছে তাদেরও কয়েনের পাশাপাশি কাগজের মুদ্রা বেশি প্রচলিত, দ্যাটস ওয়াই কাগজি মুদ্রা। বাংলাদেশের সসীম বিহিত অর্থ কোনটি, 10 টাকার নোট, 2 টাকার 5 টাকার নোট, আচ্ছা 5 টাকার ধাতব মুদ্রা, 20 টাকার নোট, ফেলে দিয়েছে বিপদে। উত্তর হলো 5 টাকার ধাতব মুদ্রা, তবে এখানে 2 টাকার নোটটা হবে না, এটা ভুল লিখছে, দুষ্ট কাজ করেছে। সসীম, কথা বুঝো, দুই রকমের বিহিত অর্থ আছে, সসীম অসীম, সসীম অসীম। মনে করো তোমার বন্ধু তোমার কাছে 1 লাখ টাকা পায়, তো তুমি তোমার বন্ধুর কাছে 1 লাখ টাকা নিয়ে গেছো, কেমনে গেছো জানো, তুমি 1 টাকার 1 লাখটা কয়েন নিয়ে বন্ধুর ঘরে হাজির হয়েছো, হাজির হয়ে বলছো বন্ধু নে তোর টাকা তো নিয়ে আসছি, এই নে তোর টাকা। তোমার বন্ধু বললো এটা কি করছোস,
তুই এতগুলো 1 টাকার কয়েন আনছস কেন? আমি কতক্ষণে গুনবো? এগুলো সময় লাগে না? বিরক্ত লাগে না? তুই বললা, ঠিক আছে। তুই নিবি না? বন্ধু বলল, না। বন্ধু যদি এই টাকাটা না নেয়, তুমি তাকে এই টাকাটা নিতে বাধ্য করতে পারো না। কেন? কারণ এটা সসীম বিহিত। অসীম বিহিত যদি হতো, তাহলে তুমি বাধ্য করতে পারতা। এবার তুমি তোমার বন্ধুর জন্য ৫ টাকার নোট আকারে নিয়ে গেছো ১,০০,০০০ টাকা। এবার তোমার বন্ধু বলছে, তুই তো এবারও ঝামেলা করছস। আগেরবারও গুনতে সমস্যা হবো। ৫ টাকার এতগুলা নোট, মুদ্রা না কিন্তু, ধাতব মুদ্রা না, নোট তুই নিয়ে আসছিস। এতগুলো আমি গুনবো কেমনে? তুমি এবার বন্ধুর মুখের উপরে বলে দিবা, নিলে নে, না নিলে তুই দূরে যা। তোর টাকা পরিশোধ হয়ে গেছে। কারণ আইনত, আইনত ৫ টাকার উপরে ৫ টাকার নোট যেটা সেটা সহ এর উপরে যা আছে সেটা নিতে যেকোনো পরিমাণে মানুষ আইনত বাধ্য। ওটাকে বলে অসীম, ওটাকে বলে অসীম। এর নিচে যা আছে সবই সসীম, সবই সসীম। তাহলে ৫ টাকার ধাতব মুদ্রা হচ্ছে সসীম। এই হলো কথা। ঠিক আছে? অর্থাৎ এইটা তুমি দিলে, সে নিলে তো নিল, কিন্তু যদি না নেয় তুমি বাধ্য করতে পারবে না। সসীমটা নিতে বাধ্য করা যায় না, অসীমটা নিতে বাধ্য করা যায়। এরপর বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে? ৩ ধরনের। তিন। চলতি, 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 সঞ্চয়ী, স্থায়ী। ৩ ধরনের। বিনিময় প্রথার অসুবিধা কোনটা? অভাবের অমিল, অভাবের অমিল। আমি গেছি আমার বন্ধুর কাছে, বন্ধু তুমি এই লাউটা নাও, আমারে ২ কেজি চাল দাও। বন্ধু আমার হেসে বলে, বন্ধু আমি তো লাউ খাই না। বিনিময়ের অমিল, অভাবের অমিল। তার অভাব নাই লাউয়ের, এই কারণে সে লাউ নিতে চাইল না, বিনিময় করতে পারলাম না, অভাবের অমিল। নিচের কোনটি অরূপান্তরযোগ্য নোট? অর্থাৎ এটা দিয়ে রূপান্তর করা যাচ্ছে না। ২ টাকা, ওই ২ টাকার ক্ষেত্রেও তুমি দিচ্ছ, সে নিতে চাচ্ছে না, তুমি বাধ্য করতে পারবে না, তাই এটা অরূপান্তরযোগ্য। আচ্ছা, সাগর তার বন্ধুকে ওভারড্রাফটের বিপরীতে চেক কেটে ১,০০,০০০ টাকা ঋণ পরিশোধ করলো। এটা কোন ধরনের অর্থ? এই যে চেক, চেক দেয় ব্যাংকে, তাই এটা ব্যাংক সৃষ্ট অর্থ। এটা ব্যাংক সৃষ্ট অর্থ। অর্থ কিসের পরিমাপক? অর্থ মূল্যের পরিমাপক, অর্থ মূল্যের পরিমাপক। মুখস্থ। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? মুনাফা। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। সর্বোচ্চ মুনাফা অর্জন করতে হবে, সর্বোচ্চ, যত বেশি পারি মুনাফা। মুনাফাবিহীন আমানত চলতি, চলতি আমানতে মুনাফা নাই। সঞ্চয়িতে অল্প দেয়, স্থায়ীতে সবচেয়ে বেশি মুনাফা দেয়। নিচের কোন কাজটি বাংলাদেশ ব্যাংক করে? বাংলাদেশ ব্যাংক নোট ইস্যু করে, নোট ছাপানো টাপানোর কাজটা বাংলাদেশ ব্যাংক করে। এরপর মনি একটা ব্যাংকে চাকরি করে, যে ব্যাংকে জনগণের অর্থ জমা রাখে না, অথচ সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। পড়ার দরকার নাই, এটা বাংলাদেশ ব্যাংক। সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, সকল আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। এরপর বাংলাদেশ ব্যাংক কার আদেশ বলে? মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত। বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির আদেশ বলে গঠিত। জনাব জামিল সাহেব তার এলাকায় একটি হিমাগার নির্মাণ করার সময় আর্থিক সংকটে পড়ে ১৫ বছরের পরিশোধের শর্তে একটা প্রতিষ্ঠান থেকে ১০,০০,০০০ টাকা ঋণ নিছে। কোন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করছে? হিমাগার, হিমাগার, হিমাগার। কৃষির সাথে সম্পর্কিত, অর্থাৎ তারে কৃষি সহায়তা দিচ্ছে। এখানে কৃষি সহায়তা কোনটা দিবে? আমি পারি না, তোমরা বলো। কমেন্ট বক্সে তোমরা বলো, কৃষি সহায়তা কে দিবে? কৃষি সহায়তা কে দিবে? কৃষি ব্যাংক দিবে। সহজ উত্তর, বাংলাদেশ কৃষি ব্যাংক। আচ্ছা, এরপর সামনে আসছো, সমবায় ব্যাংকের উদ্দেশ্য কোনটা? দারিদ্র্য দূর করা, দারিদ্র্য বিমোচন। সমবায় ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য দূর করা, দারিদ্র্য দূর করা, দারিদ্র্য বিমোচন। এরপর দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা কি? দ্রব্য বিনিময় প্রথা একবার পড়ছিলাম, অভাবের অমিল। এটা হবে মূল্য পরিমাপে অসুবিধা। এটাও হয় যে ধরো আমি নিয়ে গেছি ওর কাছে লাউ, বললাম বন্ধু লাউটা রাখো, রেখে ২ কেজি গরুর গোস্ত দাও। তো লাউটার দাম আসলে কত সে বুঝবে কেমনে? এটা হিসেব করবে কেমনে? অসুবিধা। ঠিক আছে? সঞ্চয়েরও অসুবিধা। লাউ বেশি দিন সঞ্চয় করে রাখা যায় না, লাউ পচে যাবে। আমি আবার লাউ খুব পছন্দ করি, বুঝছো? তো উত্তর ৩টাই হবে। আচ্ছা, দেশের অর্থনীতিতে বাংলাদেশ ব্যাংকের অবদান। বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে, দিস ইজ ট্রু। সঞ্চয় বৃদ্ধি, না না, সঞ্চয় বাংলাদেশ ব্যাংক করতে পারবে না। বিনিময় হার ঠিক রাখে, দেশের বিনিময় হার সে ঠিক রাখে, ঋণ নিয়ন্ত্রণ করে। ১-৩ ঠিকই উত্তর দিয়েছে, পারি তো, আমি পারি, বুঝছো? গ্রামীণ ব্যাংকের ঋণ দান কর্মসূচির ফলে ভূমিহীন দরিদ্র কৃষক সহজ শর্তে ঋণ পায়, সঠিক। বেকার জনগোষ্ঠীর সংঘবদ্ধ করে, সঠিক, সংঘবদ্ধ করে
আত্মকর্মসংস্থান সৃষ্টি করে, সঠিক। স্বল্প জামানতের ভিত্তিতে প্রশিক্ষণ ও ঋণ প্রদান করে, না না, গ্রামীণ ব্যাংক অনেক বেশিরভাগ সময় বিনা জামানতে, মানে কোনো কিছু জমা রাখে না, ঠিক আছে, একদমই জমা কম রেখেই করে। 1-2। এরপর বাংলাদেশের অসীম বিহিত অর্থ কোনটি? যেটা দিলে তুমি নিতে বাধ্য, তুমি নিতে বাধ্য, না নিলে মাইর দিব, নিতে বাধ্য, না নিলে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাবো, পুলিশের কাছে যাবো, নিবি না মানে? আচ্ছা, তাহলে এখানে 5 টাকা লিখেছে, আমি ধরে নিচ্ছি এটা 5 টাকার নোটের কথা বলেছে। তাহলে 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট সবগুলাই অসীম বিহিত, সবগুলাই অসীম বিহিত। যদি ভাইয়া এখানে বলতো 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন, তাহলে বাদ দিতাম, তাহলে বাদ দিতাম। 5 টাকার নোট যেহেতু কিছু বলেনি, তাই নোটই বোঝায় সাধারণত, তাই এটা অসীম বিহিত। তারপর তারপর আর কিছু নাই, চলে এসেছি লাস্ট অধ্যায়ে, বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। কি আসবে আগে তো বলছিলাম, মনে আছে? অর্থের কার্যাবলী, অর্থের কার্যাবলী, অর্থের কার্যাবলী। এরপরে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আসবে অথবা বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মধ্যে, বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পরীক্ষার হলে ওই যে আমানতের একটা ব্যাপার আছে, আর বাণিজ্যিক ব্যাংক কি করে এটা আসতে পারে। ভাই, বিশেষায়িত ব্যাংক আসতে পারে না? পারে। যদি বিশেষায়িত ব্যাংক আসে দুইটা, হয় সমবায়, হয় সমবায়, সমবায়ের গুরুত্ব বেশি, সমবায়ের গুরুত্ব বেশি, অথবা কৃষি, অথবা কৃষি, অথবা কৃষি, এই দুইটা ব্যাংক পড়ে যাওয়া শেষ। লাস্ট অধ্যায় দেখে ফেলবো দ্রুত। বাংলাদেশের মূল্য সংযোজন কর, মূল্য, ভ্যালু, সংযোজন, অ্যাডেড, কর মানে ট্যাক্স। ভ্যাট কখন চালু হয়েছে? 91-92-এ, 91-92 চালু হয়েছে ভ্যাট, 91-92 চালু হয়েছে ভ্যাট। আচ্ছা, ভ্যাটের পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা আসবে, এটা আসবে, এটা প্রতি বছর আসে, এটা প্রতি বছর আসে, এই বছরও কোনো না কোনো বোর্ডে এটা দিবে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। নিচের কোনটা কর বহির্ভূত রাজস্বের আয়ের উৎস? টোল, লেভি, টোল, লেভি। বুঝি নেই, বোঝো। কর আর কর বহির্ভূত রাজস্ব, রাজস্ব মানে হচ্ছে সরকার যেটা আয় করে, রাজস্ব মানে সরকার যে টাকাটা আয় করে, রাজস্ব মানে সরকার যে টাকাটা আয় করে। এখন কর কোনটা? কর হচ্ছে সেইটা যেটা দিতে, যেটা দিতে তুমি আইনত বাধ্য, কিন্তু এটার বিপরীতে সরাসরি তুমি কিছু পাও না। অর্থাৎ তুমি যদি একটা দোকানে 10 টাকা দাও, সাথে সাথে ওই দোকানদার ওই 10 টাকার বিপরীতে তোমাকে কিছু না কিছু দিবে, হয়তো একটা চিপস দিবে, অথবা একটা কলম দিবে, মানে ওই 10 টাকাটা দিয়ে 10 টাকার সমমূল্যের তুমি কিছু না কিছু একটা পাবা ওই দোকানদারের কাছ থেকে। কিন্তু কর হচ্ছে এমন একটা জিনিস, এটা তুমি দিলা, কর হচ্ছে এমন একটা জিনিস, এটা তুমি রাষ্ট্রকে দিতে বাধ্য, বাধ্য দিতে হবে, না দিলে, না দিলে জেলখানায় ঢুকাই দিব। আচ্ছা, দিতে হবে, কিন্তু এটার বিপরীতে, এটার বিপরীতে রাষ্ট্র সরাসরি তোমাকে কিছু দিবে না। তাহলে আমি কর দিব কি জন্য? ও যদি আমার কিছু না দেয়, আমি ওরে কর দিব কি জন্য? ভাইয়া, রাষ্ট্র পরিচালনায় কিছু অর্থের প্রয়োজন হয়, অবশ্যই তুমি সেটা জানো। তুমি হয়তো সরকারি একটি স্কুলে পড়েছ, তোমার টিচারকে বেতন দেয় রাষ্ট্র, কোথা থেকে বেতন দিবে? তুমি রাস্তার পুলিশ দেখতে পাও, পুলিশদেরকে বেতন দেয় রাষ্ট্র, কোথা থেকে দিবে? তোমার স্কুলটা যদি সরকারি স্কুল হয়, ওটা বানিয়েছে রাষ্ট্র, ওটা নিশ্চয়ই টাকা লাগছে বানাতে, কোথা থেকে আসছে সে টাকা? রাস্তা বানায় রাষ্ট্র, সেতু বানায় রাষ্ট্র, এগুলো বানানোর টাকা আসবে কোত্থেকে? এই কারণেই রাষ্ট্র করের মাধ্যমে রাজস্ব আয় করে। রাজস্ব মানে তো সরকার যেটা আয় করে, সেটা করের মাধ্যমে করে। তোমার থেকে সরকার টাকাটা নেয়, সরাসরি তোমাকে কিছু দেয় না, কিন্তু তোমাকে সরাসরি না দিলেও এই যে পুলিশের মাধ্যমে তুমি নিরাপত্তা পাচ্ছ, সরকারি স্কুলে পড়তে পারছো, এগুলো সরকার নিশ্চিত করে। তাহলে কর হচ্ছে সেটা যেটাতে তুমি সরাসরি কোনো উপকার পাচ্ছ না। আর কর বহির্ভূত যেটা রাজস্ব, ওটাও সরকার আয় করে জনগণ থেকে, কিন্তু ওখানে সরাসরি কিছুটা পাওয়া যায়। উদাহরণ দেন, উদাহরণ, টোল ও লেভি, এটা কর বহির্ভূত। টোল কোথায় দেয়? টোল, মনে করো তুমি একটা সেতু পার হওয়া, সেতু পার হওয়ার মুখে দেখবে একটা বুথের মতো আছে, ওই বুথে গেলে বলবে, "হে হে, টাকা দেন, টাকা ছাড়া সেতু পার হতে দিব কেন?" তুমি তারে টাকা দিচ্ছ, তুমি তারে টাকা দেওয়ার পর সেতুটা পার হতে পেরেছো। খেয়াল করো, তুমি যে টাকাটা দিয়েছো এটা সরকার পাচ্ছে, কিন্তু সরকার সাথে সাথে তোমাকে একটা সার্ভিস দিয়েছে, তোমাকে সেতু পার হওয়ার সুযোগ দিয়েছে। অর্থাৎ তুমি টাকা দিয়েছো, বিনিময়ে একটা কিছু পেয়েছো। কর হলে কি হতো? বিনিময়ে তুমি কোনো কিছু পেতে না, সরাসরি বিনিময়ে কিছু পেতে না,
কিন্তু যেখানে সরাসরি কিছু পাও সেটা কর বহির্ভূত, আর যেখানে সরাসরি পাও না সেটা কর। আশা করি ক্লিয়ার। সামনে আসো। নিচের কোনটি উন্নয়ন বাজেটের ব্যয়ের খাত? বলি একটু ব্যাখ্যা করে। বাজেটের মধ্যে দুইটা অংশ থাকে, একটা ভাইয়া চলতি বাজেট, অথবা এই চলতি বাজেটেরই আরেকটা নাম আছে রাজস্ব বাজেট। চলতি বাজেট বা রাজস্ব বাজেট। আর অন্যদিকে একটা আছে উন্নয়ন বাজেট বা মূলধন বাজেট। ভাইয়া দুটার পার্থক্য কি? চলতি বাজেট যেটা সেটা সরকারকে প্রতি মাসে প্রতি বছর দিতে হয়। সরকারি যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের যে বেতন টেতন দেয়, ওটা হলো চলতি বাজেট বা রাজস্ব বাজেট। আর উন্নয়ন বাজেট হচ্ছে সরকার নতুন করে রাস্তা বানাইছে, ব্রিজ বানাইছে, কালভার্ট বানাইছে, ওটার জন্য যে টাকা খরচ করে। যেমন মনে করো কৃষি ও শিল্পের উন্নয়নে সরকার কিছু একটা করছে, তাহলে এটা উন্নয়ন বাজেট। কিন্তু দেখো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অনেকটা ভাতা দেয় না, ওটা তো প্রতি মাসেই দিতে হয়, প্রতি বছর দিতে হয়, ওটা চলতি বাজেট বা রাজস্ব বাজেট। সরকার ঋণ সুদ প্রতি মাসে প্রতি বছরই পরিশোধ করা লাগে, ওটা চলতি বাজেট রাজস্ব বাজেট। সামাজিক নিরাপত্তা যে ভাতা টাতা এগুলা চলতি বাজেট রাজস্ব বাজেট। আর উন্নয়ন করলে হচ্ছে উন্নয়ন বাজেট। চিহ্নিত স্থানে কি হবে? এই যে বাজেটের দুইটা অংশ, একটা হচ্ছে মূলধনী বাজেট আর একটা হচ্ছে চলতি বাজেট। বাজেটের দুইটা অংশ, চলতি বাজেট। সামনে আসো। দলিল পত্রে কোনটা ব্যবহার হয়? দলিল পত্রে নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহৃত হয়। এরপর মোবাইল কলের উপর নির্ধারিত কর ছাড়াও সরকার অতিরিক্ত, পড়ার দরকার নাই, সম্পূরক শুল্ক। কোনো একটা জিনিসের উপরে অলরেডি কর বসাইছে, এরপর যদি আবার কর বসায় ওটার নামই সম্পূরক। কোনো একটা জিনিসের উপর কর বসানো হয়েছে, যেই করই হোক সেটা, তার উপরে যদি আবার কর বসায় ওই কররে বলে সম্পূরক শুল্ক। সামনে আসো। ভ্যাট, এটা তো পড়ছি। বাংলা মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু মানে মূল্য, অ্যাডেড মানে সংযোজন, আর ট্যাক্স মানে কর, মূল্য সংযোজন কর। উৎপাদনের বিভিন্ন স্তরে সরকার একটা নির্দিষ্ট হারে যেই কর আরোপ করে তা নিচের কোনটা? ব্যাট। উৎপাদনের বিভিন্ন স্তরে সরকার এটা নির্দিষ্ট হারে আরোপ করে, মূল্য সংযোজন কর। মিস্টার জনি এটি মোবাইল ফোন ক্রয় করেছে, গুড। বিধি মোতাবেক কর প্রদান করার পর অতিরিক্ত হলেই সম্পূরক, অতিরিক্ত বললেই সম্পূরক। সহজ। কোন শুল্ক দ্বারা ক্ষতিকর দ্রব্যের ভোগ হ্রাস করা যায়? আবগারি শুল্ক। তোমাদের মধ্যে কিছু দুষ্ট আছে যারা মাঝে মধ্যে বিড়ি সিগারেট খায়, সরকার চায় তুমি যেন বিড়ি সিগারেট না খাও, সরকার থেকে কি করে বিড়ির উপরে একটা কর বসাই দিছে। কর বসালে জিনিসের দাম বাড়ে, তাই বিড়ির দাম বেড়ে গেছে। বিড়ির দাম বেড়ে যাওয়ায় সিগারেটের দাম বেড়ে যাওয়ায় তুমি যেন এটা কম কিনতে পারো, দাম বাড়লে চাহিদা কমে, সরকার সেই নীতি অ্যাপ্লাই করে দামটা বাড়ায় দেয়। আর এই দাম বাড়ানোর জন্য সরকার যে শুল্কটি বসায় তার নাম আবগারি শুল্ক। ক্ষতিকর দ্রব্যের উপরে বিড়ি, সিগারেট, চিনি, মাদক এগুলোর উপরে সরকার এই করটি বসায়, আবগারি শুল্ক। রমেশ সাহেব বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসাবে মাসিক বেতন পান, খুব ভালো। সরকার ব্যয়ের কোন খাত থেকে? সেনাবাহিনী প্রতিরক্ষা, বিমান বাহিনী প্রতিরক্ষা, নৌবাহিনী প্রতিরক্ষা, সেনা বিমান নৌ প্রতিরক্ষা। সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি হলো বাজেট। সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি হচ্ছে বাজেট। অর্থাৎ সরকারের এক বছরে আয় ব্যয়ের যে হিসাব, তার নাম বাজেট। বাজেটের দুইটা অংশ, একটা হচ্ছে উন্নয়ন বা মূলধনী বাজেট, আর একটা হচ্ছে চলতি বা রাজস্ব বাজেট। এরপর আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। একটা সুষম বাজেট, একটা অসম বাজেট। একটা সুষম, একটা অসম। সুষম যেটা আয় ব্যয় সমান থাকে, আর অসম যেটা আয় ব্যয় সমান থাকে না, কখনো আয় বেশি কখনো ব্যয় বেশি, কখনো আয় বেশি কখনো ব্যয় বেশি। আচ্ছা, পরিবহন যোগাযোগ খাতের উন্নয়নের জন্য উন্নয়ন করবে, তাহলে এটা হচ্ছে কি বাজেট হতে হবে? উন্নয়ন বাজেট বা মূলধনী বাজেট। চলতি বাজেটের ক্ষেত্রে কোনটা সঠিক? চলতি বাজেট প্রতি বছর দেয়া লাগে, প্রতি মাসে মাসে এটা দিতে হয়, প্রতি বছর ব্যয়ের পুনরাবৃত্তির প্রয়োজন হয়, ঠিকঠাক প্রতি বছর এটা দিতে হবে। উদ্বৃত্ত ভাইয়া আয় ব্যয় যখন সমান এটারে বলে সুষম বাজেট। এরপর আছে হচ্ছে আরেকটা অসম বাজেট। তো অসমরে দুই ভাগে ভাগ করছে, একটা হলো উদ্বৃত্ত, একটা হলো ঘাটতি।
একটা হলো উদ্বৃত্ত, একটা হলো ঘাটতি। যেটা উদ্বৃত্ত সেখানে আয় হয় বেশি, ব্যয় হয় কম, মানে টাকা তার কাছে বেশি থেকে গেছে, ওইটাই উদ্বৃত্ত। আর যেটা ঘাটতি, আয় কম, ব্যয় অনেক বেশি। যেমন একটু উদাহরণ দেন না, বাংলাদেশ প্রতি বছর ঘাটতি বাজার, আয় নাই কিন্তু খরচ আমাদের অনেক বেশি। ঠিক আছে, যেই বাজেটে আয় থেকে ব্যয় বেশি তার নাম ঘাটতি বাজেট, তার নাম ঘাটতি বাজেট। উদাহরণ বাংলাদেশ। ঠিক আছে, কোনটি উন্নয়ন বাজেটের ব্যয় খাতের অন্তর্ভুক্ত? দেখি দাঁড়াও, কৃষি ও শিল্পের উন্নয়ন উন্নয়ন বাজেটের অন্তর্ভুক্ত। তারপর বাংলাদেশ সরকারের আয়ের উৎস কি কি? হ্যাঁ, সরকারের আয়ের উৎস, ও আচ্ছা, জনস্বাস্থ্য। জি না, মানুষের স্বাস্থ্যের জন্য সরকার ব্যয় করে, ওখান থেকে আয় হয় না। টুকটুক, ওখান থেকে আয় হয় না। মূল্য সংযোজন কর মানে ভ্যাট, জিনিসপত্রের উপরে ভ্যাট বসিয়ে সরকার আয় করে, দিস ইজ ট্রু। প্রশাসনিক ফি, সরকারের অনেক সুযোগ সুবিধা নিতে গেলে ফি দিতে হয়। এই যে তুমি যে এসএসসি পরীক্ষা দিচ্ছ, ফি দিচ্ছ না? রেজিস্ট্রেশন ফি দিছো না? দিছো না দিয়ে পরীক্ষা দিচ্ছ না, তাহলে লাস্টের দুইটা শেষ। আর কি আছে? আবগারি শুল্ক ধার্য করা হয় কিসের উপর? দেশের ভিতরে উৎপাদিত দ্রব্যের উপর, হ্যাঁ বর্ষায়। দেশের ভিতরে ব্যবহৃত দ্রব্যের উপর বর্ষায়। ক্ষতিকর দ্রব্যের উপর, তিনটাই সঠিক। তিনটা দ্রব্যের উপরে, দেশের ভিতরে উৎপাদিত, ব্যবহৃত এবং ক্ষতিকর, সবগুলোর উপরেই আবগারি শুল্ক বসানো হয়। মূলধন বাজেটের লক্ষ্য কি? দেশের উন্নতি করা, অর্থনৈতিক স্থিতিশীলতা না, উন্নতি করা, প্রবৃদ্ধি অর্জন করা। লাস্টের দুইটা, স্থিতিশীলতা না উন্নতি। মূলধন বাজেটের লক্ষ্য হচ্ছে উন্নতি, মূলধন বাজেটের লক্ষ্য হচ্ছে উন্নতি করতে হবে। কি ব্যাপার, শেষ নাকি? এই রে, ক্লাসটা শেষ করে ফেলেছি, সবগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ পড়ে ফেলেছি। আমার বিশ্বাস আমি খুব দ্রুত হয়তো গেছি, কিন্তু প্রতিটা ছোটখাটো তথ্য তোমাকে বলে দিয়েছি। অনেক দ্রুত কথা বলার কারণে অনেকের কাছে মনে হতে পারে এই কথাটা তো খুব ফাস্ট বলেছে, গুরুত্ব হয়তো কম। কিন্তু না, তোমাদের এই সময়টা পরীক্ষার একদম আগ মুহূর্তে, একটা মিনিটও আসলে অপচয় করার কোনো শক্তি বা ক্ষমতা কারো নেই। এই কারণেই আমি চেষ্টা করেছি, তুমি হয়তো আমাদের এই ভিডিওটা ক্লিক করেছো, সে কারণে আমি চেষ্টা করে গেছি যত দ্রুত পারি আমার কথাগুলো তোমাকে বলে দিতে, যেন তোমার একটা মিনিটও অপচয় না হয়। এখন পুরোটুকু পড়েছ, তোমার কাছে এখন যদি আরেকটু সময় থাকে, আমার অনুরোধ, এই ভিডিওটাই তুমি আরেকবার দেখো। এরপর তোমার মূল বইতে আমি যে যে জায়গাগুলো বলেছি একটাবার দেখে যাও, ইনশাআল্লাহ তুমি শতভাগ কমন পাবে। এমনকি তোমার যদি একটু দুর্বলতা বেশি থাকে, তাহলে আমি আবারও বলছি, একটা 6 ঘন্টার ফাইনাল শর্ট ক্লাস আছে, ওটা দেখো। যেই যে জায়গাগুলো বলেছি পরীক্ষায় আসবে, তুমি ভাইয়া নিশ্চিত থাকো, আল্লাহ যদি সহায় থাকে ওটা আসবেই ইনশাআল্লাহ। তোমরা যদি এই ক্লাসটা ভালো লাগে, প্লিজ আমাদের চ্যানেলটা শিখরে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে, এবং ইনশাআল্লাহ তুমি যখন এই প্লাস পাবে, তোমাকে নিয়ে আমাদের এসএসসি লক্ষ্য, এসএসসিতে এই জিপিএ 5 এর লক্ষ্য যখন অর্জিত হবে, সেটা সেলিব্রেশন একসাথে হবে। সেই প্রত্যাশায় এই ক্লাসটা এইখানেই শেষ করছি। ভালো থেকো সকলে, এবং ইনশাআল্লাহ এ প্লাস নিশ্চিত করো সকলে। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।